আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের হোমিওপ্যাথি বাংলাদেশের নিয়মিত লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য সমস্যায় হোমিওপ্যাথিক সমাধান। আমাদের আজকের আলোচনার বিষয় হোমিওপ্যাথিক চিকিৎসায় মানসিক লক্ষণের গুরুত্ব। এই বিষয়টি শুধু যে হোমিওপ্যাথদের জন্য গুরুত্বপূর্ণ তা নয়, আমাদের রোগীদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এই জন্য অনেক সময় আমরা ডাক্তারদের কাছে যখন আসি, বিশেষ করে হোমিওপ্যাথদের কাছে যখন আসি, তখন ওনাদের মেন্টাল পজিশনগুলো বা মেন্টাল ডিস্টার্বনেসগুলো ওনারা ঠিকমতো ব্যাখ্যা করতে পারেন না বা বলেন না। এই ডিস্টার্বনেসগুলো কেমন কি হতে পারে, আমাদের আজকের আলোচনা থেকে সেই বিষয়গুলো ফুটে উঠবে। আপনারা যারা সাধারণ দর্শক আছেন তারাও এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শুনলে আপনার কোঅপারেশনে আপনার চিকিৎসাটা উন্নত হবে, ভালো হবে, সুন্দর হবে এবং প্রপার গতির দিকে আগাবে বলে আমরা বিশ্বাস করি। তো দর্শক, ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে একটি অনুরোধ করব, আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করে দিয়ে আপনাদের আশপাশে এবং আপনাদের ফেসবুক ফ্রেন্ড যারা আছেন তাদেরকে বিষয়টিকে সম্পর্কে জানার সুযোগ তৈরি করে দেবেন। আর হোমিওপ্যাথ যারা আছেন তারা এই বিষয় সম্পর্কে আমাদের আজকের অতিথি যারা আছেন তাদের উদ্দেশ্যে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরে ডিসকাশন করব। তো এই পর্যায়ে আমার অতিথিদের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে যুক্ত আছেন ব্রুনাই থেকে ডাক্তার ইমাম হুসাইন, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে যুক্ত আছেন ডাক্তার আফজাল হুসাইন, এবং ইন্ডিয়া থেকে যুক্ত আছেন ডাক্তার আলতাফ হোসেন ভাই। তো এই পর্যায়ে আমি সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাব। ভূমিকায় খুব বেশি কথা বাড়াবো না, যেটা বলেছি আপনারা যদি আমাদেরকে পরামর্শ দিয়ে এবং প্রশ্ন উত্তর করে এবং আপনাদের টাইমলাইনে লাইভটিকে শেয়ার করে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আপনি যেমন উপকৃত হবেন আমরাও উপকৃত হব। আপনার একটি শেয়ার হয়তো কিয়ামতের ময়দানে আপনার জন্য সদকায়ে জারিয়ার সওয়াব বয়ে আনবে। তো এই পর্যায়ে আমি সর্বপ্রথম আমাদের ডাক্তার ইমাম হোসাইন ভাইকে, ব্রুনাই থেকে যিনি আছেন আমাদের সাথে, তার একটি মানসিক লক্ষণ সম্পর্কিত একটি প্রবন্ধ সেটিকে উপস্থাপন করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ডাক্তার ইমাম হোসাইন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত ডাক্তার আনোয়ার হোসেন পাটোয়ারি, ডাক্তার আফজালুল ইসলাম ভাই এবং আলতাফ হোসেন ভাই এবং যারা শুনছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আমার উপর যে অর্পিত দায়িত্ব সেটা ছিল যে মানসিক লক্ষণের গুরুত্ব এ নিয়ে আমি কিছু বলবো। আমি শুরুতেই একটি প্রবাদ দিয়ে শুরু করতে চাই, যে একটা প্রবাদ আছে, কান টানলেই মাথা আসে। অনুরূপ রাজ্যের রাজা যদি বশ্যতা স্বীকার করে তবে প্রজা বা অধীনস্থ সবাই সহজেই অনুগত হয়। যে কোনো বিষয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আপনার আয়ত্তাধীন হলে চাহিদা মতো সুবিধা গ্রহণ সম্ভব হয়। হোমিওপ্যাথি দর্শন ও রোগীর রোগ আরোগ্যে কেন্দ্রীয় লক্ষণ তথা মেন্টাল সিমটমকে সর্বাধিক গুরুত্বপূর্ণ রূপে মূল্যায়ন করে। হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে রোগ ও রোগীর যে অভূতপূর্ব সংজ্ঞা নিরূপণে সমর্থ হয়েছে তা সত্যিই বিরল ও সত্য সমৃদ্ধ সংজ্ঞা, যার মূল ভিত্তি মানবদেহের কেন্দ্রীয় নিয়ন্ত্রণের উপর নির্ভর করে রচিত হয়েছে, যার উপর নির্ভর করে রোগীর আরোগ্যের গতিপথ অনুসরণ হয়। হোমিওপ্যাথিক চিকিৎসকগণের চিকিৎসা কার্য পরিচালনার সংবিধান গ্রন্থ অর্গানন অফ মেডিসিনের সূত্র 11-তে বিজ্ঞানী হেনিম্যান রোগী সম্বন্ধে বিস্তারিত তথ্যবহুল যৌক্তিক ও জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। আমরা যখনই কেহ রোগাক্রান্ত হয়ে পড়ি, মূলত এ রোগাক্রমণ কার উপর আরোপিত হয় তার বাস্তব প্রমাণ প্রাকৃতিক নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ স্পষ্ট তথ্য অর্গাননের সূত্র 11 ও 7ম পাদটিকার পরতে পরতে অনুসন্ধান করে আমরা সুনিশ্চিত ও অবিচল সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হই। কোন মানুষ যখনই রোগাক্রান্ত হচ্ছে তা অপার্থিব স্বয়ংক্রিয় জীবনশক্তির তথা ভাইটাল ফোর্সের উপরই আক্রান্ত হয়, যা সমগ্র দেহের সর্বত্র সমানভাবে সর্বদাই বিদ্যমান রয়েছে। এই জীবনী শক্তি প্রথম রোগ উৎপাদক শক্তির অদৃশ্য তথা ডাইনামিক এনার্জি প্রভাব কর্তৃক প্রভাবান্বিত হয়ে বিশৃঙ্খলিত হয়।
ফলে জীবনী শক্তি বিশৃঙ্খলিত হয়ে এমন একটি অস্বাভাবিক অবস্থায় পরিণত করে যে শরীরে বিরক্তিকর অনুভূতি সমূহ প্রকাশ ও বিশৃঙ্খল কার্যকলাপে অনুপ্রাণিত করে। সামগ্রিক এই অবস্থাকে আমরা রোগ বলে সম্বোধন করে থাকি। ইতিপূর্বেই দেহে একটি অদৃশ্য শক্তি তথা ভাইটাল ফোর্স অদৃশ্য অবস্থায় বিরাজমান, যা শুধুমাত্র বিভিন্ন ক্রিয়া এবং তাতে রোগাক্রান্ত বিশৃঙ্খল অনুভূতির প্রকাশ ও শরীরের সংশ্লিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের কার্যকলাপে অসুস্থতাজনিত লক্ষণ প্রকাশের মাধ্যমেই কেবল আত্মপ্রকাশ করে। অদৃশ্য জীবনী শক্তির এরূপ অপ্রত্যাশিত আত্মপ্রকাশে গভীর পর্যবেক্ষণশীল চিকিৎসক চিকিৎসার প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নিতে সক্ষম হয়। বিকল্প কোনো পদ্ধতিতে অদৃশ্য জীবনী শক্তির অসুস্থতাজনিত অবস্থা জানার সুযোগ নেই। সুতরাং যিনি অসুস্থ, প্রকৃত বুদ্ধি ও বিবেকের বিচারে তারই চিকিৎসা প্রয়োজন। হোমিওপ্যাথি দর্শন রোগীর রোগ আরোগ্য কল্পে ও রুগ্ন মানুষের হারানো স্বাস্থ্যের পুনঃপ্রতিষ্ঠায় এই অভ্রান্ত মৌলিক নীতিমালার উপরই সুপ্রতিষ্ঠিত। হোমিওপ্যাথির প্রাণ পুরুষ ও আবিষ্কর্তা বিজ্ঞানী হ্যানিম্যানের পরে যিনি শক্ত হাতে হোমিওপ্যাথির হাল ধরেছেন, নিরলস পরিশ্রম, অধ্যবসায় ও গবেষণার মাধ্যমে অতন্দ্র প্রহরীর ন্যায় হোমিও জগতে নবজাগরণের ভূমিকা রেখেছেন যে দম্পতির অবদান হোমিওপ্যাথি জগতে স্বর্ণাক্ষরে চির অম্লান, তারা হলেন ডাক্তার ক্যান্ট দম্পতি। এই মহৎপ্রাণ দম্পতি হোমিওপ্যাথির কল্যাণে জীবন উৎসর্গ করে স্বীয় চোখদ্বয় অন্ধত্ব বরণ করে ৭৫,০০০ রুব্রিক সমৃদ্ধ রেপার্টরি গ্রন্থ রচনা করে পূর্বাপর অনাগত হোমিওপ্যাথগণের চোখের মণিতে পরিণত হয়েছেন। পিওর হোমিওপ্যাথি অনুশীলনে অর্গাননের পরে ক্যান্ট ফিলোসফির বিকল্প নেই। ক্যান্টের বিখ্যাত উক্তি মাইন্ড ইজ ম্যান, মনই মানুষ। তার রচিত রেপার্টরি গ্রন্থের প্রথম অধ্যায় হলো মাইন্ড। মানব দেহের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ক্ষমতা ভাইটাল ফোর্স এর একান্তই কাছাকাছি মন বা মাইন্ড। তাই রোগীর হারানো স্বাস্থ্যের পুনঃপ্রতিষ্ঠায় মানসিক লক্ষণের গুরুত্ব অপরিসীম তাৎপর্য বহন করে। এই অতীব গুরুত্বপূর্ণ মনোলক্ষণের অধিকাংশ লক্ষণগুলো দৈনন্দিন চিকিৎসা কার্য পরিচালনায় এতদিন অনেকটাই অবহেলিত ছিল। মদনলাল সেহগাল মাইন্ড মেথডের মাধ্যমে মনের অবহেলিত রুব্রিকগুলো ব্যবহারের অভিনব কৌশল উদ্ভাবন করে চিকিৎসা জগতে চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করেছেন। ফলশ্রুতিতে হোমিওপ্যাথির জনক বিজ্ঞানী হ্যানিম্যানের কালজয়ী হোমিওপ্যাথিক চিকিৎসক সংবিধান গ্রন্থ অর্গানন অফ মেডিসিনের অ্যাফোরিজম ২১১ থেকে তৎপরবর্তী ৩০ পর্যন্ত যে সূত্রগুলো আছে তা ব্যবহারের পথ সুগম হয়েছে। এই সূত্রে মহাত্মা হ্যানিম্যান মানসিক লক্ষণের সর্বাধিক গুরুত্ব আরোপ করে কান টানলেই মাথা আসে প্রবাদের যথার্থতা প্রমাণ করেছেন। অর্থাৎ মানসিক লক্ষণের যথাযথ মূল্যায়ন করে চিকিৎসা কার্য পরিচালনা সম্ভব হলে দৈহিক কষ্ট ও লক্ষণগুলো অপেক্ষাকৃত দ্রুতই আরোগ্যের সোনালী পথে অগ্রসর হয়। কেননা দেহরাজ্যের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ তথা জীবনী শক্তির বলয়ে ডাইনামিক এনার্জি সমৃদ্ধ হোমিওপ্যাথিক মেডিসিন মিত্র শক্তির ভূমিকায় একযোগে ডাইনামিক রোগ শক্তির প্রভাব মুক্ত করে দেহকে পূর্বের ন্যায় প্রাঞ্জল, স্বাচ্ছন্দ্যপূর্ণ, গতিময় ও প্রাণবন্ত করে। সময়ের অববাহিকায় এভাবেই রোগীর হারানো স্বাস্থ্যের পুনঃপ্রতিষ্ঠায় হোমিওপ্যাথি দর্শন আদর্শ আরোগ্যের পথ অনুসরণে বদ্ধপরিকর। আমার এই সংক্ষিপ্ত মানসিক লক্ষণের উপর আলোচনা এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ অত্যন্ত চমৎকার প্রবন্ধ উপস্থাপনের জন্য ডাক্তার ইমাম হুসাইন ভাইকে।
যিনি আমাদের সাথে যুক্ত আছেন সুদূর ব্রুনাই থেকে। তো এই পর্যায়ে আমি আমাদের ডাক্তার ইমাম হোসাইন ইকবালের প্রবন্ধের উপরে এবং আমাদের আজকের বিষয়ের উপরে ডাক্তার আফজাল হোসেন ভাইকে তার আজকের বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। ডাক্তার আফজাল হোসেন ভাই। দুঃখিত, আফজালুল ইসলাম ভাই। আমি ওই ইমাম হোসেন ভাইকে বলতে বলতে না আফজাল হোসেন ভাই। হ্যাঁ, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন? জি, একদম ক্লিয়ার। আমার শব্দ আমাদের ক্লিয়ার আছে তো না? জি, আমি শুনতে অসুবিধা হচ্ছে না। আশা করি আমাদের দর্শকদেরও কোনো অসুবিধা হচ্ছে না। দর্শক, আরেকটি বিষয়ে এই সুযোগে বলে নেই, আমরা আজকে ৩ টি সোর্সে আপনারা আমাদের লাইভটিকে দেখতে পাচ্ছেন। আমাদের ফেসবুক পেজ হোমিওপ্যাথি বাংলাদেশ এবং আমার ব্যক্তিগত ফেসবুক পেজ ডাক্তার আনোয়ার পাটোয়ারি হোমিওপ্যাথ, এই পেজে, এবং আমাদের হোমিওপ্যাথি বাংলাদেশের হোমিওপ্যাথি বাংলাদেশ www.youtube.com/c/হোমিওপ্যাথি বাংলাদেশ, আপনারা এই অ্যাড্রেসে হোমিওপ্যাথি চ্যানেলে আমাদের এই লাইভটি দেখতে পাচ্ছেন একযোগে। তো আপনারা যেখান থেকে সুবিধা সেখান থেকে দেখতে পারেন এবং আপনাদের টাইমলাইনে আমাদের এই লাইভটিকে শেয়ার করে দিয়ে আপনারা পরবর্তীতে আমাদের এই আলোচনাটি শুনতে পারবেন। জি, ডাক্তার আফজালুল ইসলাম ভাইকে তার বক্তব্য কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। জি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মেহমানবৃন্দ এবং সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হোমিওপ্যাথিক চিকিৎসায় মানসিক লক্ষণের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এর পরবর্তীতে এর প্র্যাকটিক্যাল ধরনটা কেমন হবে এই বিষয়ের উপর আলোকপাত করা। তো আজকে আমরা জাস্ট বেসিক জায়গা থেকে আলোচনাটা শুরু করা। তো বাস্তবতায় হচ্ছে বেসিক জায়গার একদম বেসিক কথাগুলো আমাদের ডাক্তার ইমাম হোসেন ভাই খুব সংক্ষিপ্ত লিখিত প্রবন্ধের ভিতরে এত সুন্দর করে নিয়ে এসেছেন, বলা যায় এই কথাগুলোই আমরা হয়তো বারবার এখন বলতে হবে। বেসিক কথাগুলো এসে গেছে, আর আমাদের আলোচ্য টপিকসের বাহিরে যেহেতু আমরা তেমন একটা যেতে পারবো না, আমাদের টপিকসের সাথে কানেক্টেড থাকা লাগবে। তো আমি একদম সিম্পল করে বলার চেষ্টা করছি। আমি আমার প্রত্যেকটা আলোচনাতে হোমিওপ্যাথিক ফিলোসফির একদম সামারি করে একটা সমন্বয় সাধন করার চেষ্টা করে থাকি, যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসার একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে হোমিওপ্যাথিক ফিলোসফি। আর হোমিওপ্যাথিক ফিলোসফিটা যদি আমাদের ক্লিয়ার স্ট্রংলি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, তখন দেখা যায় আমাদের পরবর্তী প্র্যাকটিক্যাল কাজগুলো অনেক সুন্দর হয় এবং আমাদের নীতিমালার আলোকে আমরা সহজভাবে চলতে পারি। আমরা এখানে আজকে মানসিক লক্ষণের গুরুত্ব আলোচনা করব। এটা মানসিক লক্ষণের গুরুত্ব আলোচনার অর্থ এটা না যে আমরা বিশেষ কোনো মেথডকে বেস করে আলোচনা করছি, বরং টোটাল হোমিওপ্যাথিক সিস্টেমকে বেস করে আলোচনা করাটাই আমাদের উদ্দেশ্য। যদি আমরা খুব নিরপেক্ষভাবে হোমিওপ্যাথিক ফিলোসফির টোটাল জায়গাটাকে আমরা খুব এক নজরে সহজভাবে দেখি, প্রেসক্রিপশন করার জন্য, ঔষধ নির্বাচন করার জন্য, তারপর হচ্ছে ইভালুয়েশন অফ সিমটমস বা লক্ষণ মূল্যায়ন করার জন্য, লক্ষণ বিশ্লেষণ করার জন্য আমরা যে ধারাটা পাই, আমরা প্রথম দিকে ফিলোসফির জায়গা থেকে আমরা বুঝতে পারি যে টোটাল ফিলোসফিটা যখন আমরা বুঝি, রোগ তৈরি হয় ভাইটাল ফোর্সের জায়গা থেকে, রোগের বিস্তৃতি এবং বিকাশ ঘটে তার পরবর্তী আপনার ভাইটাল ফোর্সের পরে মানসিক এবং দৈহিক, ইন্টারনাল এবং এক্সটার্নাল, ডাইনামিক, সেন্সেশনাল, স্ট্রাকচারাল, ফাংশনাল, এই জায়গাগুলোতে আমাদের রোগের জায়গাটা প্রকাশিত হয়। ফাইনালি একটা রোগের প্যাথোলজি তৈরি হয়। তো রোগ সৃষ্টিটা হচ্ছে ডাইনামিক জায়গা থেকে, যার কারণে বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান দেখবেন যে টোটাল অর্গান অফ মেডিসিনের ডাইনামিক ভাইটাল ফোর্স, ভাইটাল প্রিন্সিপালস, এই জায়গাগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। আবার পাশাপাশি
ভাইটাল ফুডস তো এমন একটা ব্যাপার যেটাকে আলোচনা করা যায়, যেটাকে অনুভব করা যায়, যেটাকে থিওরিতে রাখা যায়। এটাকে তো আমরা দেখতে পাই না। জীবনী শক্তি যেহেতু দেখা যায় না, জীবনী শক্তি অসুস্থ হলো, এটাকে কোনো কোনো মেকানিক্যাল উপায়ে, কোনো যান্ত্রিক উপায়ে মেজারমেন্ট করা যায় না যে জীবনী শক্তিটা ঠিক কেমন ভাবে অসুস্থ হলো। এই কথাগুলো কিন্তু বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান অর্গানন অফ মেডিসিনে বিভিন্ন এফোরিজমে বিভিন্ন শব্দে ক্লিয়ার করে দিয়েছেন। আমাদের টার্গেট জীবনী শক্তি, কিন্তু জীবনী শক্তি অসুস্থ হলে আমরা জীবনী শক্তিকে দেখি না, বরং জীবনী শক্তির কাজটাকে দেখি। জীবনী শক্তি অসুস্থ হওয়ার পরে লক্ষণ প্রকাশিত হয়। লক্ষণগুলো আমাদের মানসিক, ইমোশনাল, ফিজিক্যাল, মেন্টাল, ইন্টারনাল, এক্সটার্নাল রূপে প্রকাশিত হয়। তো যার কারণে দেখবেন যে প্রেসক্রিপশন তৈরি করার জন্য যত জায়গায় যতভাবে নির্দেশনা দেওয়া আছে ঔষধ নির্বাচন করার জন্য, প্লাস আমাদের রোগীর অ্যানামনেসিস এবং ইভালুয়েশন করার জন্য, সবগুলোকে যদি একসাথে সামারাইজ করেন, টোটাল অর্গানন অফ মেডিসিনটাকে একসাথে সামারাইজ করলে যেটা বুঝতে পারবেন, বলা আছে জীবনী শক্তির অসুস্থতার চিকিৎসা করো, 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, যেহেতু আমরা জীবনী শক্তিকে দেখি না, জীবনী শক্তিকে চিহ্নিত করতে আমাদেরকে লক্ষণ টোটালিটির উপর নির্ভর করতে হয়। তারপর ক্লিয়ার করে আমাদেরকে বলা আছে যে আসলে জীবনী শক্তির চিকিৎসা করার জন্য টোটালিটি অফ সিমটমস কে চিকিৎসা করতে হবে। টোটালিটি অফ সিমটমস এর মাধ্যমেই যখন আমরা চিকিৎসাটা করব, প্রেসক্রিপশন করব, ইভালুয়েশন করব, ঔষধ অ্যাপ্লাই করব, তখন মূলত জীবনী শক্তির অসুস্থতার চিকিৎসা হয়ে যাবে এবং জীবনী শক্তির ইনার লেভেল থেকে সুস্থতার সূত্র শুরু হয়ে যাবে। টোটালিটি অফ সিমটমস কেন করব, তারপর আরো অ্যাডভান্স যখন আপনি স্টাডি করবেন এবং সামারাইজ করবেন অর্গানন অফ মেডিসিন সহ অন্যান্য ফিলোসফি, এর উদ্দেশ্য বলা আছে, প্রথম হচ্ছে ভাইটাল ফোর্স, আমরা বললাম মানে ভাইটালিটি, তারপর হচ্ছে টোটালিটি, তারপর কি বলা আছে, এর উদ্দেশ্য হচ্ছে যে মূলত টোটালিটি অফ সিমটমস এর উদ্দেশ্যটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পেশেন্টকে নির্ধারণ করা, মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি। যতক্ষণ পর্যন্ত আমরা ইন্ডিভিজুয়ালিটি ধরতে না পারবো, ইন্ডিভিজুয়ালিটি ধরার জন্য টোটালিটিকে আমরা নিতে হবে, আর ইন্ডিভিজুয়ালিটি যতক্ষণ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত মূলত হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন তৈরি করা সম্ভব না। যতক্ষণ পর্যন্ত আমরা হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ঔষধটা যদি হোমিওপ্যাথিক বাক্স থেকেও আমরা অ্যাপ্লাই করি, প্রকৃতপক্ষে সেটা হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন হবে না। সেটাকে অন্য যা নামে আমরা দিই না কেন, সেটাকে অ্যালোপ্যাথি বলতে পারি বা অন্য নাম দিই না কেন, মূলত হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন হওয়ার জন্য অন দা বেসিস অফ টোটালিটিকে আমরা চিকিৎসা করব, ভাইটাল ফোর্সকে চিকিৎসা করব, কিন্তু মূলত উদ্দেশ্যটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভাইটাল ফোর্সকে চিকিৎসা করা, যেহেতু প্রত্যেকটা মানুষের ভাইটাল ফোর্স ইন্ডিভিজুয়াল, স্বতন্ত্র। তো যার কারণে টোটালিটির আরো অ্যাডভান্স যে কথাটা বলা আছে, আরো মানে সামনের দিকে যখন আপনারা অ্যাডভান্স হবেন ফিলোসফির, আরো যখন সামারাইজ করবেন, তখন এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে স্যামুয়েল হ্যানিম্যান আসলে টোটালিটি বলতে টোটাল নাম্বার অফ সিমটমস কে বোঝান নাই। যদি সবগুলো অ্যাফোরিজমকে একসাথে সামারাইজ করার চেষ্টা করেন, এই জায়গাটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে টোটালিটি শব্দটা আমাদের কাছে, অনেকের কাছে মনে হয় যে টোটাল নাম্বার অফ সিমটমস, কিন্তু বাস্তবতায় তা না। টোটাল নাম্বার অফ সিমটমস এক জিনিস, আর টোটালিটি ভিন্ন আরেকটা জিনিস। টোটালিটি বলতে হচ্ছে যে ইন্ডিভিজুয়ালিটি, যার কারণে ইন্ডিভিজুয়ালিটি শব্দটা পরবর্তী অনেক অ্যাফোরিজমে উল্লেখ করেছেন। স্পেশালি একদম স্পেসিফিক করে আমি যেটা রেফারেন্স দিয়ে থাকি সেটা হচ্ছে 6 নাম্বার অ্যাফোরিজম। 6 নাম্বার অ্যাফোরিজমে টোটালিটি শব্দটার পরে সেটা উল্লেখ করেছেন ইন্ডিভিজুয়ালিটি শব্দটার মাধ্যমে, যে আমরা প্রকৃতপক্ষে ইন্ডিভিজুয়াল, আমাদের যেমন ইন্ডিভিজুয়াল ফিঙ্গারপ্রিন্ট আছে, আমাদের যেমন ইন্ডিভিজুয়াল একটা চেহারার স্ট্রাকচার আছে, আমাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল একটা লাইফ ফোর্স এর একটা স্ট্রাকচার আছে, সেটা আমরা দেখি না, কিন্তু প্রত্যেকের লাইফ ফোর্স আসলে ইন্ডিভিজুয়াল। প্রত্যেকের আঙ্গুলের ছাপ যেমন স্বতন্ত্র, ভিন্ন, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ ভিন্ন, স্বতন্ত্র, আলাদা, একজনের সাথে আরেকজনের কখনো একাকার হয়ে যায় না। একইভাবে আমাদের লাইফ ফোর্সটাও স্বতন্ত্র সিগনেচার ধারণ করে, স্বতন্ত্র ক্যারেক্টার ধারণ করে। যার কারণে এই জায়গাটা ক্লিয়ার যে আমাদেরকে প্রেসক্রিপশন করতে হবে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার অফ লাইফ ফোর্সে। তার মানে হচ্ছে যে ইন্ডিভিজুয়ালিটিকে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ইন্ডিভিজুয়ালিটি বুঝতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু অরিজিনালি হোমিওপ্যাথির ডিমান্ড অনুসারে প্রেসক্রিপশনটা করা সম্ভব না।
সেটা হোক অ্যাকিউট কন্ডিশন, হোক ক্রনিক কন্ডিশন, হোক কোনো নির্দিষ্ট জীবাণু দ্বারা আক্রান্ত কোনো রোগী, অথবা হোক অন্য কোনো প্যাথোলজিক্যাল ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে, কোনো রাসায়নিক প্যাথোফিজিওলজিক্যাল ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কোনো প্যাথোলজিক্যাল ডিজিজ, রোগ যাই হোক, রোগের লেভেল যাই হোক, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে হোমিওপ্যাথির ডিমান্ড হচ্ছে প্রেসক্রিপশন করতে হবে ইন্ডিভিজুয়াল পেশেন্টকে, ইন্ডিভিজুয়ালিটিকে নির্ভর করে। তাইলে বোঝা গেল যে টোটালিটি অফ সিমটমস মানে টোটাল নাম্বার অফ সিমটমস না। এই জায়গাটা আরো ক্লিয়ার করব সামনে। তো ইন্ডিভিজুয়ালিটি নির্ভর প্রেসক্রিপশন করব, এটা হচ্ছে হোমিওপ্যাথির ডিমান্ড। এটা ক্লিয়ার ঠিক আসলে জিনিসটা কি, ইন্ডিভিজুয়ালিটি ব্যাপারটা কি, এই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য 6 নাম্বার এফোরিজমে মোটামুটি এখানে অনেকগুলো কথা বলেছেন, কিন্তু সবচেয়ে বেশি সুন্দর, ক্লিয়ার, সুস্পষ্ট আমাদেরকে ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশন তৈরি করার জন্য, ইন্ডিভিজুয়ালিটি বেসিস প্রেসক্রিপশন তৈরি করার জন্য আমাদেরকে সবচেয়ে একদম সুস্পষ্ট মানে অল্প কথায় গাইডলাইন যে এফোরিজমটা দিয়েছেন আমরা জানি সবাই, সেটা হচ্ছে 153 153। সেখানে বলা আছে ইন্ডিভিজুয়াল একটা প্রেসক্রিপশন তৈরি করার জন্য বা ইন্ডিভিজুয়ালিটি সিমটমস গুলোকে বাদ রাখতে হবে। সেখানে 153 বলা আছে যে কমন সিমটমস গুলো মোটামুটি সবার থাকে, ক্ষুধা মন্দা, দুর্বলতা, ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে, এই যে অল্প কিছু উদাহরণ দিয়েছেন, সেখানে অল্প উদাহরণ থেকে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে গড়পড়তা ভাবে অসুস্থ হওয়ার পরে কমন যে সিমটমস গুলো থাকে সেগুলো অরিজিনালি ইন্ডিভিজুয়ালিটি তৈরিতে হেল্প করে না। মানে ইন্ডিভিজুয়াল সিগনেচার অফ লাইফ ফোর্স কে টাচ করার জন্য সেই কমন সিমটমস গুলো আমাদেরকে যথেষ্ট হেল্প করে না, সাপোর্ট দেয় না। এটা হচ্ছে একটা পার্ট। 153 অন্য আকর্ষণীয় যে পার্টটা, সেটা হচ্ছে যে আমাদেরকে প্রেসক্রিপশন করতে হবে ওই রকম সিমটমস ধরে যে সিমটমস গুলো ব্যক্তি থেকে ব্যক্তিকে, মেডিসিন থেকে মেডিসিন থেকে, ম্যান টু ম্যান, পার্সন টু পার্সনকে ইন্ডিভিজুয়ালিটি দান করে, স্বতন্ত্রতা দান করে, আলাদা একটা সীমারেখা দান করে, আলাদা একটা বৈশিষ্ট্যপূর্ণ ক্যারেক্টার দান করে। সেখানে বলা আছে কি লক্ষণগুলো হওয়া লাগবে পিকুলিয়ার, আনকমন, স্ট্রাইকিং, সিঙ্গুলার। এই অল্প চারটা মানে শব্দের মাধ্যমে আমরা ক্লিয়ার করতে পারি। পিকুলিয়ার স্বতন্ত্র, যেগুলো কমন না। আনকমন একই কথার মানে একটা পরিপূরক অর্থ। এরপরে বলা আছে স্ট্রাইকিং। স্ট্রাইকিং মিন্স স্ট্রাইক অর্থ আঘাত করা, মানে যেই সিমটমস গুলো রোগীকে স্পেশালি হিট করতেছে, আঘাত করতেছে, সেটা সাইকোলজিক্যাল হোক, ইমোশনাল হোক, মেন্টাল হোক, স্পিরিচুয়াল লেভেলে হোক, মানে যে সিমটমস গুলো তাকে স্ট্রাইক করতেছে, আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে, স্পেশালি সে বারবার যে কথাগুলো রিপিটেড করতেছে, স্ট্রাইকিং সিমটমস গুলো সাধারণত রোগীর অজান্তেই রোগীরা হচ্ছে আপনার রিপিটেশন করে, এক্সপ্রেশন করে, প্রকাশিত হয়ে যায়, বা তার নেচার, তার বিহেভিয়ার থেকে সেটা আমরা ক্লিয়ার ধরতে পারি যে তার এই ব্যাপারটা হচ্ছে একটা বিশেষ ক্রেক্ট পয়েন্ট, ফোকাসিং পয়েন্ট, যে এইটাকে সে তার নিজের অনিচ্ছাই ফোকাস করতেছে, এই পয়েন্ট বা এই সিমটমস কে সে অ্যাটেনশন করতে চাচ্ছে আমাদের ডাক্তারের কাছে। রোগী তার অজান্তেই, ইনভলান্টারিলি, ন্যাচারাল ডিমান্ড অনুসারে যে সিমটমস গুলোকে ফোকাস করে বেশি, সেই ফোকাসিং সিমটমস গুলো হচ্ছে স্ট্রাইকিং সিমটম। বুঝে নিতে হবে যে সে থেকে সে বেশি কষ্ট পাচ্ছে, বেশি প্রেসার তার ভিতরে ক্রিয়েট হচ্ছে। তাহলে পিকুলিয়ার, আনকমন, স্ট্রাইকিং, তারপর বলা আছে সিঙ্গুলার। তো সিঙ্গুলার কথাটাও আবার আলাদা করে কেন বললেন? সিঙ্গুলার বলতে আক্ষরিক অর্থ হচ্ছে একক। তার মানে আমরা ধরে নিতে পারি যে রেপার্টরিতে যেই রুব্রিকগুলোর অর্থ হচ্ছে, যে রুব্রিকগুলোর মেডিসিন মাত্র একটা, আমরা ধরে নিতে পারি এটা আক্ষরিক অর্থে, যে মানে এই লক্ষণের মাত্র একটা মেডিসিন, এই লক্ষণের একটা মেডিসিন, এটাকে সিঙ্গুলার সিমটমস বা সিঙ্গুলার রুব্রিক আমরা নিতে পারি। হ্যাঁ, আফজাল ভাই শুনতে পাচ্ছেন? যে আপনার শুনতে লাস্ট পাচ্ছি। সেন্টেন্সটা একটু যদি আবার রিপিট করেন, সিঙ্গুলার মিন্স মানে লাস্ট সেন্টেন্সটা যদি আরেকটা রিপিট হ্যাঁ, করেন, কারণ হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা বুঝতে পারিনি। জি ঠিক আছে, রিপিট করতেছি। মানে আক্ষরিকভাবে এই যে 153 তে যে কথাগুলো বলা আছে, পিকুলিয়ার, আনকমন, স্ট্রাইকিং, এই কথাগুলো বুঝলাম। তারপর সিঙ্গুলার। তো সিঙ্গুলারের ক্ষেত্রে বলা আছে কি, মানে সিঙ্গুলার মানে হচ্ছে একক। সিঙ্গুলারের আর্থিক মানে কি বলে আক্ষরিক, আপনি যদি আবিধানিক এবং ডিকশনারি মিনিং দেখেন,
তার অর্থ হচ্ছে যে একক সিমটম, মানে একক লক্ষণ, মানে এই লক্ষণটা শুধুমাত্র এই মেডিসিনে আছে, এই লক্ষণটা শুধুমাত্র এই মেডিসিনে আছে। তো এটাকে যদি আপনি বুঝতে চান, আপনার কিন্তু মেটেরিয়ামেটিকার উপর, শুধুমাত্র মেটেরিয়ামেটিকার উপর ডিপেন্ড করে আপনি বোঝা সম্ভব না। যতক্ষণ পর্যন্ত মানে একটা সিমটমস এর অধীনে আরো 10টা মেডিসিন আছে কিনা এটার কম্পারেটিভ জায়গাকে আপনি সোর্স না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আপনি কম্পেয়ার করতে পারবেন না। আমরা সাধারণত লবণ পছন্দ করে বেশি, যদি মনে করি মাথায় কি আসে, ফসফরাস, কার্বোবেস, নেট্রামিউর, মানে 3-4টা মেডিসিন আসে। অথচ যখন রেপার্টরিতে দেখবেন ডিজায়ার সল্ট, দেখবেন যে কত মেডিসিন। আবার ধরেন কুকুরের ভয়, আমি একদম মানে আগে থেকে শুনে আসতেছি কুকুরের বইয়ের জন্য মেডিসিন হচ্ছে মার্কামারা, মেডিসিন হচ্ছে টিউবারকুলিনাম, কিন্তু রেপার্টরিতে দেখেন কুকুরের বইয়ে টিউবারকুলিনাম, বেলাডোনা, চায়না, আরো কত মেডিসিন আছে। তো এটা হচ্ছে যে আসলে সিমটমসটা কতটুকু পিকুলিয়ার, এটার সোর্সটা বোঝার জন্য, কম্পারেটিভ স্টাডি করার জন্য, এটা কি আসলে ঠিক মানে পিকুলিয়ার কিনা, সিঙ্গুলার কিনা, এটাকে বোঝার জন্য কিন্তু কম্পারেটিভলি আপনাকে রেপার্টরির সাহায্য নিতে হচ্ছে। কারণ রেপার্টরির সাহায্য ছাড়া এই কম্পারেটিভ স্টাডিটা আমরা অনেক সময় করতে পারি না। যদিও টোটাল মেডিসিনটাকে খুব ভালো করে শিখলে একটা ফিলিংস আসে, একটা বোঝ আসে, কিন্তু নিরপেক্ষভাবে আপনি যদি আনপ্রিজুডিসড ওয়েতে ইন্ডিভিজুয়ালিটির ডিমান্ড পূরণ করতে চান বা সিঙ্গুলারিটির ডিমান্ড পূরণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে রেপার্টরির দিকে যেতে হবে। এছাড়া আপনাকে কম্পারেটিভ স্টাডি করতে পারবেন না আপনি। তো যাই হোক, তো সিঙ্গুলারিটির যে জায়গাটা আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি, এই সিঙ্গুলার শব্দের অর্থটা একক হলেও আমরা এটার অর্থটা ধরে নিব যে যেই রুব্রিকের অধীনে বা যেই মেডিসিন, যেই লক্ষণের অধীনে মেডিসিন মাত্র 1টা 2টা 3টা মানে খুব অল্প থাকে। কারণ হচ্ছে যে আপনি আজকে যে রুব্রিকের অধীনে মাত্র মেডিসিন একটা দেখলেন, হতে পারে 6 মাস পরে সেই রেপার্টরির সেই রুব্রিকটা আপনার নতুন এডিশন আসার কারণে সেই রুব্রিকের অধীনে আরো 2টা মেডিসিন সংযুক্ত হতে পারে। বা আরো 5 বছর আগে যে রুব্রিকের অধীনে মেডিসিন একটা ছিল, 5 বছর পরে আজকে আমরা হয়তো সেই রুব্রিকের অধীনে 2টা 4টা আমরা দেখতে পাচ্ছি, এমনটা হচ্ছে। যার কারণে এই সিঙ্গুলার যে কথাটা বলা আছে, এর অর্থটা আক্ষরিকভাবে যতটুকু আমরা বুঝি যে একক, এর চেয়ে সুবিধা হচ্ছে যে আমরা ধরে নিব যে এমন রুব্রিক বা এমন লক্ষণ যার মেডিসিন খুবই কম, খুবই রেয়ার, মানে 1টা 2টা 3টা 4টা এর ভিতরে থাকে। মানে সিঙ্গুলার একদম ফিক্সড একক হিসাবে ফিক্সড করে নেবেন না, না হলে আপনাদের অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হবে। অথবা দেখলেন যে সিনথেসিস রেপার্টরিতে এই রুব্রিকের অধীনে মেডিসিন একটা, আপনি ধরে নিলেন যে এটা হচ্ছে সিঙ্গুলার রুব্রিকের একটা মেডিসিন, কিন্তু এই রুব্রিকটা যদি আপনি রবিন মার্ফিতে দেখেন, কমপ্লিটলি দেখেন, দেখবেন যে মেডিসিন আরো হয়তো বা 2টা সংযুক্ত আছে। এজন্য সিঙ্গুলার রুব্রিক বলতে যেটা, সেটা হচ্ছে যে খুব মিনিমাম মেডিসিন যে রুব্রিকে আছে সেটাকে আমরা ধরে নিতে পারি। তাইলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে বুঝতে হবে ভাইটালিটি মানে ভাইটাল ফোর্স, আমরা ভাইটালিটির চিকিৎসা করব। এরপরে ভাইটালিটির চিকিৎসা করব কিসের উপর, টোটালিটির উপর ভিত্তি করে। মানে আমরা অনেকে ধরে নিচ্ছি কি টোটাল নাম্বার অফ সিমটমস, কিন্তু না, তার অর্থ হচ্ছে যে ইন্ডিভিজুয়ালিটির উপর ভিত্তি করে প্রেসক্রিপশন করব। ইন্ডিভিজুয়ালিটি আসলে কি, সেখানে 153 তে বলা আছে কি ইন্ডিভিজুয়ালিটি করার জন্য আমাদেরকে পিকুলিয়ার, আনকমন, স্ট্রাইকিং, সিঙ্গুলার, স্বতন্ত্র, একক, স্ট্রাইকিং জাতীয় লক্ষণগুলোকে আমরা ফাইন্ড আউট করব ইভালুয়েট করার জন্য, মেডিসিন প্রেসক্রিপশন করার জন্য। এটা যদি আমরা করতে পারি তাহলেই আমাদের ভাইটাল ফোর্সের উপর চিকিৎসাটা হয়ে যাবে, টোটালিটির উপর চিকিৎসা হয়ে যাবে। সুতরাং আজকে থেকে আপনাকে অবশ্যই এই জায়গাটা ঠিক রাখতে হবে যে টোটালিটি মিন্স টোটাল নাম্বার অফ সিমটমস না, এই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে। রেপার্টি কি বলে অর্গান অফ মেডিসিনের এফোরিজম গুলো যদি কেউ সমন্বয় করে না পড়ে, তখন দেখা যায় এফোরিজম থেকে সে যতটুকু শিখে এর চেয়ে বেশি বিভ্রান্ত হয়। তো এজন্য এই কথাগুলো বলা, যেমন এফোরিজম 3 এর রোগ সম্পর্কে জ্ঞান, এটা আমি প্রায় রেফারেন্স দেওয়া থাকি যে এটাতে হ্যানিম্যান ঠিক কি বলতে চেয়েছেন, এই জায়গাটাতে অধিকাংশ হোমিওপ্যাথ ভুল ব্যাখ্যা করেন। কারণ হচ্ছে যে এর পরবর্তী এফোরিজম গুলো সমন্বয় করেন না। রোগ সম্পর্কে কি আসলে রোগের ঠিক প্যাথোলজিক্যাল নামটা কি বুঝিয়েছেন নাকি অন্য কিছু বুঝিয়েছেন, সেটা বোঝার জন্য আপনাকে 6 নাম্বার এফোরিজমে যাওয়া লাগবে, সেটা বোঝার জন্য আপনাকে 11তে যাওয়া লাগবে, সেটা বোঝার জন্য আপনাকে 30তে যাওয়া লাগবে, সেটা বোঝার জন্য আপনাকে 14তে যাওয়া লাগবে। এভাবে সমন্বয় করতে হবে, না হলে দেখা যাবে যে হ্যানিম্যান ঠিক কি বলতে চেয়েছেন আমরা কিন্তু সেটা বুঝলাম না, আমি আমার মতো করে বুঝ নিলাম, অথচ রেফারেন্স দিলাম কার, অর্গান অফ মেডিসিনের। তো যাই হোক, এখন আমি এই যে কথাগুলো বলতেছি আপনাদের কাছে মনে হতে পারে যে আজকের টপিকস তো আসলে এটা না, আজকের টপিকসটা তো হচ্ছে মানসিক লক্ষণের গুরুত্ব। তো আমি জাস্ট সিকোয়েন্সটা আপনাদেরকে দেখাচ্ছি, হ্যানিম্যানের সিকোয়েন্সটা বুঝতে হবে।
এই জায়গাগুলোকে আপনারা যখন স্টাডি করে করে আপনারা যখন আমাদের ডাক্তার ইমাম হোসেন ভাই 211 নম্বর এফোরিজমের একটা রেফারেন্স দিয়েছেন, আপনাদেরকে একদম লাভ দিয়ে 211-তে যাওয়ার পরামর্শ দিবে। আবার এর ভিতরের এফোরিজম গুলো আপনারা পড়ে নেবেন। হেনিম্যান হচ্ছে যে 1 2 3 4 5 দেখবেন যে একের সাথে দুইয়ের খুব কাছাকাছি মিল, প্লাস অল্প একটা একটা বা দুইটা কথার সংযোজন, দুইয়ের সাথে তিনের মিল, একটা বা দুইটা কথার নতুন সংযোজন, তিনের সাথে চারের মিল, একটা বা দুইটা কথার নতুন সংযোজন। দেখবেন যে মনে হচ্ছে যে আগের কথাই তো হচ্ছে, কিন্তু একটা দুইটা তিনটা কথা বা একটা দুইটা শব্দ নতুন করে অ্যাড করেছেন পরবর্তী অ্যাফোরিজমে। এটা হচ্ছে যে একদম চেইন অফ কানেকশন, চেইন অফ কমান্ডিং এর মতো, যে একটা অ্যাফোরিজমের সাথে আরেকটা চেইন কানেকশন থাকে। তো যাই হোক, এভাবে ধারাবাহিকভাবে কানেকশন করে করে হেনিম্যান অগ্রসর হয়েছেন, যেন আমরা হেনিম্যানকে বুঝতে পারি, যেন হেনিম্যানের ফিলোসফিটাকে আমরা ফিল করতে পারি। যাই হোক, এবার 211-তে গিয়ে আমাদেরকে আগে শিক্ষা দিচ্ছেন কি, যে আমরা এতক্ষণ বুঝলাম ভাইটালিটি, টোটালিটি, ইন্ডিভিজুয়ালিটি, তারপর 153-তে বুঝলাম পিকুলিয়ারিটি। এক কথা হচ্ছে পিকুলিয়ারিটি। আপনি ইভালুয়েশন অফ সিমটমস এর এই সিকোয়েন্সটা বুঝেন: ভাইটালিটি, টোটালিটি, ইন্ডিভিজুয়ালিটি, তারপর হচ্ছে পিকুলিয়ারিটি। আপনাকে পিকুলিয়ারিটি ধরে প্রেসক্রিপশন করতে হবে যদি আপনি হেনিম্যানকে মানতে চান, টোটাল নাম্বার অফ সিমটমস না। এবার পিকুলিয়ারিটির জায়গায় যখন সমন্বয় করবেন, আপনার ফাইনাল ডিসিশনে 211-তে যে জায়গাটা হেনিম্যান ক্লিয়ার করছেন, যেটা যেই অ্যাফোরিজমের লোড অনেক চিকিৎসক নিতে পারেন না অথবা নিতে ইচ্ছুক না। 211-তে যেটা বলা আছে যে অধিকাংশ, একদম মানে আপনারা বাংলা অনুবাদ বা ইংরেজি অনুবাদকে সমন্বয় করে যখন পড়বেন, বলা আছে যে অধিকাংশ রোগীর ক্ষেত্রে, অধিকাংশ বলতে আমরা কি বুঝি, সেটা হতে পারে 99%, হতে পারে 90%, হতে পারে 80%। তার মানে কখনোই এটা আপনার কম সংখ্যক না, বরং অধিকাংশ। মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য পেশেন্ট। অধিকাংশ রোগীর ক্ষেত্রে অধিকাংশ সময় আমাদেরকে রোগীর দুইটা স্টেট ঔষধ নির্বাচনের জন্য প্রাইম ভূমিকা বা গুরুর ভূমিকা বা উস্তাদের ভূমিকা বা কি বলে এটাকে ডিটারমিনেশন, নির্দেশক ভূমিকা অথবা গার্ডিয়ানের ভূমিকা পালন করে অধিকাংশ ক্ষেত্রে। অধিকাংশ বলতে আমরা এতটুকু মনে করতে পারি যে হতে পারে সেটা 100% না, কিন্তু 99% হতে পারে, হতে পারে 90%, হতে পারে 80%। অধিকাংশ ক্ষেত্রে আমাদেরকে দুইটা ব্যাপার আমাদের প্রেসক্রিপশনের মানে মোড় ঘুরাই দিতে পারে। টোটাল একটা গাড়িতে মনে করেন প্যাসেঞ্জার আছে 100 জন, টোটাল প্যাসেঞ্জার 100 জন হলেও মূলত গাড়িটার কন্ট্রোল করতেছে একজন, সেই কন্ট্রোলিং পাওয়ারটা হচ্ছে ড্রাইভারের হাতে। তো এখানে 211 তো মূলত আমাদেরকে সেই শিক্ষাটা দিচ্ছে যে আমাদের টোটাল সিমটমস ধরেন 50টা, তারপর ইন্ডিভিজুয়ালিটি করার পরে আপনি সিমটমস পেয়ে গেলেন হয়তো বা 20টা 15টা। এবার আপনার মেডিসিন আসতেছে, সালফার, আর্সেনিক, বেলেডোনা, রাস্টক্স আসতেছে, কম্পেয়ার স্টাডি করতেছেন। তখন আপনি যেন মিসগাইডেড না হন। আপনি একজনকে উস্তাদ হিসাবে মানতে হবে, একজনকে ড্রাইভার হিসাবে মানতে হবে, একজনকে আপনার ডিটারমাইন্ড করার মতো একজন ব্যক্তি আছে বা একজন কন্ট্রোলার আছে, তাকে আপনি চিহ্নিত করতে হবে এবং তাকে ফলো করতে হবে। তাকে যতক্ষণ ফলো না করবেন ততক্ষণ পর্যন্ত অরিজিনালি আপনার ভাইটাল ফোর্সের চিকিৎসা হবে না, টোটালিটির চিকিৎসা হবে না, ইন্ডিভিজুয়ালিটির চিকিৎসা হবে না, পিকুলিয়ারিটির চিকিৎসা হবে না। আর যদি তাকে ফলো করেন, আপনার পিকুলিয়ারিটির, ইন্ডিভিজুয়ালিটির, টোটালিটির এবং ভাইটালিটির চিকিৎসাটা হয়ে যাবে। 211-তে এটা ক্লিয়ার। তো 211-তে কি বলা আছে যে অধিকাংশ ক্ষেত্রেই রোগীর অল্টার্ড মেন্টাল স্টেট এবং ডিসপোজিশন শব্দটা অনেক জায়গায় বলা আছে। ডিসপোজিশন মানে হচ্ছে যে কনস্ট্রাকটিভ মেন্টাল স্টেট বা কনস্টিটিউশনাল মেন্টাল স্টেট। একটা হচ্ছে অল্টার্ড মেন্টাল স্টেট আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল মেন্টাল স্টেট। অল্টার্ড মানে হচ্ছে পরিবর্তিত মন, যে মনটা মানুষের সহজে পরিবর্তন হয়। আমাদের ছোট সময় হয়তো একটা ব্যাপার খুব পছন্দ করতাম, ছোট সময় যে ব্যাপারটা পছন্দ করতাম এখন পছন্দ করি না। ছোট সময় হয়তো অনেক বেশি আমি মনে করেন যে ধৈর্যশীল ছিলাম, এখন ধৈর্যশীল না। ছোট সময় হয়তো একটু শান্ত ছিলাম, এখন শান্ত না। এই যেগুলো পরিবর্তন হয়, অথবা আপনি অনেক সাহসী কিন্তু আপনার একটা ফোড়া হয়েছে, আপনি ধরে নিচ্ছেন যে আপনার বোধহয় ক্যান্সার হয়ে গেছে। আপনি অনেক কি বলে যে দেখা গেল যে আপনি খুব সঙ্গী পছন্দ করেন কিন্তু অসুস্থ হয়েছেন, এবার কোনো মানুষ, কোনো সঙ্গী, কোনো পার্সন, কোনো বন্ধু আপনার আর পছন্দ হচ্ছে না। এটা হচ্ছে অল্টার্ড, মানে যেই মেন্টাল স্টেটটা আপনার আগে থেকে ছিল কিন্তু এখন নাই, পরিবর্তিত।
অল্টার্ড বা পরিবর্তিত বা সেন্সিটিভ মাইন্ড বলতে পারেন, যে আমাদের মাইন্ডের যে পোর্শনটা বা যে পার্টটা সেন্সিটিভ, পরিবর্তিত, চেঞ্জ হয়, সেটাকে বলা আছে অল্টার্ড। তো বলা আছে 211-তে বলা আছে যে আমাদের প্রেসক্রিপশন তৈরি করার ক্ষেত্রে আমাদের অধিকাংশ সময় বা অধিকাংশ রোগীর ক্ষেত্রে অল্টার্ড মেন্টাল স্টেট আমাদেরকে সুপ্রিম ভূমিকা রাখে, মানে প্রাইম ভূমিকা দেয় বা নির্দেশনা দিয়ে থাকে বা ড্রাইভারের ভূমিকা রাখে। আপনার অ্যাফোরিজমটা খুব নিরপেক্ষভাবে বুঝলে এই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমাদের টোটাল নাম্বার অফ সিমটমস আমাদের ড্রাইভারের ভূমিকা রাখে না, বরং ড্রাইভারের ভূমিকাটা রাখে পিকুলিয়ার সিমটম। আর পিকুলিয়ার সিমটমস এর ভিতরে সবচেয়ে বেশি ড্রাইভারের ভূমিকাটা রাখে 211-তে বলা আছে অল্টার মেন্টাল স্টেট। তাইলে আপনাকে অবশ্যই অ্যাফোরিজম যদি মানেন, তাহলে মানতে হবে আপনাকে আপনার গুরু বা আপনার ড্রাইভার বা আপনার নিয়ন্ত্রক, টোটাল নাম্বার অফ সিমটমস এর নিয়ন্ত্রক হচ্ছে অল্টার মেন্টাল স্টেট। এরপরে বলা আছে অল্টার মেন্টাল স্টেট এন্ড ডিসপোজিশন। ডিসপোজিশন মানে, ডিসপোজিশন শব্দটা মানে হচ্ছে যে কনস্ট্রাকশন, আপনারা ডিকশনারি দেখলে বুঝতে পারবেন, কনস্ট্রাকশন বা স্ট্রাকচার। মানে একটা হচ্ছে যে আমাদের মন পরিবর্তন হয়, আর আরো কিছু বিষয় আছে যে আসলে পরিবর্তন হয় না। যেমন দেখবেন যে মনে করেন যে স্টেজ ফিয়ার, স্টেজে উঠলে বক্তব্য দিতে ভয় পায়। মনে করেন আমি নিজের কথা বলি, যে আমি আপনাদের সামনে স্টেজে উঠে বক্তব্য দিচ্ছি, এই ব্যাপারটাতে আমার একদম ছোট সময় থেকে একটা ভয় কাজ করতো। তো এখনো কিন্তু আমার সেই বইটা আছে। এখন হয়তোবা কিছুটা আমি কন্ট্রোল করতে পারি, কিন্তু বইটা কিন্তু আমার চলে যায় নাই। এটা হচ্ছে আমার কনস্ট্রাকশন, এটা হচ্ছে আমার একদম কনস্ট্রাকটিভ। বা এখন পর্যন্ত আমার সিনিয়র অনেক ডাক্তারের পরামর্শে বা অনেকের পরামর্শে আমি মেডিসিন কিন্তু খাইছি, কিন্তু তার মানে এটা কিন্তু এখনো 100% চলে যায় নাই। আবার মনে করেন যে ছোট সময় থেকে আমার খুব মেজাজ খিটখিটে, অল্পতেই খিটখিটে হয়ে যায়। তো সেটা হয়তো এখন আপনাদের সাথে চলতে গিয়ে, আপনাদের সোসাইটিতে চলতে গিয়ে, আপনাদের কাছ থেকে আমি শিখে বা আপনাদের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য সেগুলোকে কিছুটা ব্যালেন্স করা হয়, কিছুটা চেষ্টা করা হয়। কিন্তু দেখবেন যে কনস্ট্রাকটিভ মাইন্ডের যে জায়গাটা, প্রত্যেকে নিজের দিকে তাকায় দেখবেন যে ছোট সময় থেকে আপনার কিছু ইমোশন ছিল, কিছু মেন্টাল ডিজায়ার ছিল, কিছু ভয় ছিল, কিছু পছন্দ ছিল, কিছু অপছন্দ ছিল, কিছু মানে বিহেভিয়ার ছিল, যেগুলো এখনো আপনার ভিতরে কাজ করে। হয়তোবা সময়ের পরিবর্তনে বা সোসাইটির পরিবর্তনে আপনি সেগুলোকে কিছু হাইড করে রাখেন, কিছুটাকে আর্টিফিশিয়াল করে রাখেন, কিছুটা হয়তো কন্ট্রোল করে রাখেন। কিন্তু মানে বাই নেচার আমাদের কিছু সিমটম, মানে একদম জেনেটিক জায়গা থেকে বা আমাদের জন্মগত বাই বর্ণের যে জায়গা থেকে আমাদের স্ট্রাকচারাল কিছু মেন্টাল বৈশিষ্ট্য থাকে, যেগুলো আসলে পরিবর্তন হয় না। এবং হাদিস থেকে ওইটা বোঝা যায়, কোরআন হাদিস অনুভব করলে বোঝা যায় যে কোনো মানুষের মানে স্বভাব বা চরিত্র পরিবর্তন হয়ে গেছে বললেই বিশ্বাস করা যাবে না, যে এই ব্যাপারগুলোতে কোরআন হাদিস থেকে বোঝা যায়। এটার ব্যাপারে বোধহয় স্পষ্ট হাদিসও আছে, এগুলো আসলে কন্ট্রোল করা যায়। যাই হোক, তো এখানে হচ্ছে যে 211-তে যেটা বলা আছে যে অল্টার মেন্টাল স্টেট এবং কনস্ট্রাকটিভ মেন্টাল স্টেট, এই দুইটা মেন্টাল স্টেট হচ্ছে আমাদেরকে মানে টোটাল একটা প্রেসক্রিপশন করার জন্য আমাদেরকে প্রাইম ভূমিকা দিবে, ড্রাইভারের ভূমিকা দিবে। যতক্ষণ পর্যন্ত আমরা ড্রাইভারকে ফলো করব না, ততক্ষণ পর্যন্ত পিছনের অন্যান্য সিমটমস গুলোর ভ্যালু থাকবে না। এর মানে হচ্ছে এটা। তো তার মানে হচ্ছে যে আপনি যখন আবার ডাক্তার জেমস টাইলার কেন্ট, যেটা ডাক্তার ইমাম হোসেন ভাই বলেছেন, যে জেমস টাইলার কেন্ট বলেছেন যে মাইন্ড ইজ ম্যান। এই কথাটা কেন বলেছেন? তার মানে কি বডিটা আসলে মানুষের কোনো কিছুই না? আসলে তা না, বডিটাও মানুষের অংশ। যেটা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান একটা অ্যাফোরিজমের পাদুরিকে বলেছেন যে শারীরিক এবং মানসিক লক্ষণগুলো আসলে একটা মুদ্রার এপিটোপিট। সুতরাং বডিটার ভ্যালু আছে, আমাদের পার্টিকুলার মানে অর্গানগুলোর ভ্যালু আছে, ব্রেনের ভ্যালু আছে, আঙ্গুলের ভ্যালু আছে। কিন্তু নরমালি যদি আপনাকে বলা হয় যে একটা মানুষের একটা হাত নাই, কিন্তু ব্যক্তিটা অনেক ভালো, ব্যক্তিটা অনেক ভালো চরিত্রবান, আপনি তার সাথে বন্ধুত্ব করতে রাজি আছেন? আপনি বলবেন যে হ্যাঁ, আমি অবশ্যই তার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি, যদিও তার হাত নাই। আপনি তার এই হাতটার কারণে তার সাথে একটা রিলেশন করতে কিন্তু আপনি আপত্তি করবেন না। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আপনি খুব ভালো মানুষ, আর একটা মানুষ খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী, সব ঠিক আছে, কিন্তু সে খুনি, সে মানুষ খুন করে, রাত বিরাতে মানুষ খুন করে, মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি তার সাথে ক্লোজ ফ্রেন্ড হন, আপনি হয়তোবা তার সাথে ক্লোজ বন্ধুত্ব নিবেন না, ক্লোজ বন্ধু তাকে বানায় নিবেন না। এটা কিন্তু তার ফিজিক্যাল কারণে না, বরং সাইকোলজিক্যাল ডিস্টারবেন্সের কারণে, তার মানসিক বিকৃতির কারণে তাকে আপনি বন্ধু হিসেবে নিচ্ছেন না।
হতে পারে যে এমন একজন, যে উদাহরণটা আমি প্রায় দিয়ে থাকি বোঝার জন্য, যে হতে পারে যে এমন একজন ছেলে বা মেয়েকে আপনার আত্মীয় বানিয়ে নিচ্ছেন, যার একটা দাঁত নাই, যার একটা আঙ্গুল নাই, যার একটা চোখ নাই, অথবা যার অন্য কোনো অঙ্গ বিকৃতি আছে, অথবা তার অন্য কোনো প্যাথোলজিক্যাল সমস্যা আছে। তাকে কিন্তু আপনার আত্মীয় বানিয়ে নিতে পারেন প্রয়োজনের তাগিদে। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে একটা মানুষ অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, কিন্তু সে আপনার কাপড় পরে না, রাস্তায় ল্যাংটা হয়ে ঘোরে, উলঙ্গ হয়ে ঘোরে, অথবা তার মানসিক বিকৃতি, তার সাথে কিন্তু আপনার বোনকে বিয়ে দিবেন না। তাকে কিন্তু সে যদি মেয়ে হয়ে থাকে, আপনি ছেলে হয়ে থাকেন, তাকে কিন্তু আপনি বিয়ে করবেন না। তো ইভালুয়েশনটা হচ্ছে এরকম, মানে আপনার ফিজিক্যাল সিমটমস এর গুরুত্ব অবশ্যই দিবেন, কিন্তু কখনোই ফিজিক্যাল সিমটমস এর গুরুত্ব মেন্টাল সিমটমস এর চেয়ে বেশি হওয়ার সুযোগ নাই, এই উদাহরণ যদি আমরা বুঝতে পারি। ইভেন আমরা যদি ধর্মীয় দিক থেকে বিচার বিশ্লেষণ করি, আমরা লম্বা, খাটো, কালো, সুন্দর, মানে সুস্থ, অসুস্থ যাই হয় না কেন, আমাদের বিচারের প্রথম জায়গাটা হবে আমাদের আত্মিক পরিশুদ্ধতার জায়গা। কোরআন হাদিস থেকে ক্লিয়ার কাট এটা বোঝা যায় যে আমাদের আত্মিক পরিশুদ্ধতার জায়গাটার মাধ্যমে আমাদের বিচারটা শুরু হবে। কে কতটুকু আত্মিক ভাবে শক্তিশালী, স্পিরিচুয়ালি কে কতটুকু পিওর, স্পিরিচুয়ালি সে কতটুকু পাওয়ারফুল, এই জায়গাগুলো কিন্তু আগে বিচার বিশ্লেষণ হবে। তারপর হচ্ছে আপনার ফিজিক্যাল ম্যানিফেস্টেশনের ব্যাপার, যেগুলো বাহ্যিকভাবে প্রকাশিত হয়। আপনি কত টাকা দান করলেন, আপনি নামাজ পড়তেছেন, এই সবগুলোর বিচার হবে। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে আপনি নামাজ পড়েন কিন্তু উদ্দেশ্য মানুষের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি না, তাহলে নিঃসন্দেহে নামাজের মাধ্যমে কিন্তু আপনি পাপ কাজ করতেছেন। ব্যাপারটা যদি এমন হয় যে আপনি দান করেন কিন্তু মানুষের নাম কামাই করার জন্য আপনি দান করতেছেন, এই দানটা কিন্তু আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হচ্ছে না। বোঝা গেল যে বাহ্যিক কাজটাও ডিপেন্ড করতেছে আপনার ইন্টারনাল সাইকোলজির উপর। এই প্রত্যেকটা ব্যাপার আপনি রিলিজিয়াস ভাবে বলেন, ফিলোসফিক্যাল জায়গা থেকে বলেন, এবং হোমিওপ্যাথিক ফিলোসফিক্যাল জায়গা থেকে বলেন, যে আমরা ফিজিক্যাল সিমটমস কে অবশ্যই গুরুত্ব দেব, কিন্তু ফিজিক্যাল সিমটমস, ইন্ডিভিজুয়ালিটি, পার্সোনালিটি, এগুলোকে মূল্যায়ন করে ফাইনালি আমাদেরকে ডিপেন্ড করতে হবে, ড্রাইভার হিসেবে নিয়ন্ত্রণ করতে হবে, যার উপর ডিপেন্ড করতে হবে, সে হচ্ছে 211, কনস্ট্রাকটিভ মেন্টাল স্টেট এবং অল্টারড মেন্টাল স্টেট। সুতরাং আমার আলোচনা আজকে যদি বড় করি, আরো আমি 2 ঘন্টা আলোচনা করতে পারবো, আমার মাথায় যতটুকু কাজ করতেছে। কিন্তু আমাদের এখানে প্রধান মেহমান আমাদের আলতাফ ভাই অপেক্ষা করতেছেন, ওনার আলোচনা ইনশাআল্লাহ শুনবো। আমি আর বড় করতে চাচ্ছি না, বিরক্তি আনতে চাচ্ছি না, এতটুকু আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে অর্গানম মেডিসিন যারা বুঝেন, তারা অন্তত এমন প্রেসক্রিপশন করবেন না যে প্রেসক্রিপশনে আসলে ইন্ডিভিজুয়ালিটি থাকে না, এবং তারা অবশ্যই এমন প্রেসক্রিপশন করবেন না যে প্রেসক্রিপশনে 211 ডিমান্ড অনুসারে কনস্ট্রাকটিভ মেন্টাল স্টেট এবং অল্টারড মেন্টাল স্টেট আপনি মূল্যায়ন করেন নাই, বরং শুধুমাত্র ফিজিক্যাল স্টেটকে মূল্যায়ন করে একটা ওষুধ দিয়ে দিয়েছেন, আর আপনি দাবি করতেছেন যে আই এম এ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। ক্লাসিক্যাল হোমিওপ্যাথির ডেফিনেশনটা অর্গানন থেকে আগে বুঝেন, রিয়েলাইজ করেন, সমন্বয় করেন, তারপর হোয়াট ইজ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এটা আপনি মিন করেন। ধন্যবাদ সবাইকে, আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। অসংখ্য ধন্যবাদ অত্যন্ত চমৎকার উপস্থাপনার জন্য, এবং একটি মানে আলোচনাকে বুঝতে গেলে বা আজকের বিষয়টাকে বোঝার ক্ষেত্রে যেই চমৎকার গাঁথুনি দিয়ে আপনি আলোচনা উপস্থাপন করেছেন, আমার বিশ্বাস আমাদের যারা শুনছেন তারা অবশ্যই বিষয়টাকে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আলতাফ ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি আবারও আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শেয়ার করে দিয়ে আপনাদের টাইমলাইনে রেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর এছাড়াও আমরা আজকে আমাদের হোমিওপ্যাথি বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে একই সাথে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি আজকে আমাদের আলোচনায় আমন্ত্রণ জানাবো ইন্ডিয়া থেকে ডাক্তার আলতাফ হোসেন ভাইকে। আলতাফ ভাই, আপনার মাইকটা আনমিউট করে একটু আলোচনা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আফজল ইসলাম স্যার এবং ডাক্তার ইমাম হোসেন স্যার। তিনারা খুব মূল্যবান আলোকপাত করেছেন, অত্যন্ত মূল্যবান। এবং যে আলোচনাগুলো করা হলো মূলত কোনো মানে হোমিওপ্যাথি থিওরি নিয়ে আলোচনা করতে গেলে এই বিষয়গুলি হচ্ছে প্রধান বিষয়, এর উপরই কথা বলা, আর এই কথাগুলোকে নিয়েই আমাদের
চিকিৎসা কার্যে আহ, চলা, চিকিৎসা কার্যের পথে চলা। তো যে মূল্যবান আলোচনাগুলো ডাক্তার আফজাল ইসলাম স্যার করলেন, সেই আলোচনা থেকে আশা করছি অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে এবং সবাই বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি সিস্টেমটা কি। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে গেলে একজন চিকিৎসকের কি করা উচিত সেই বোধগম্যটা আশা করছি সকলেরই হয়ে গেছে। আমি সেগুলোর উপরেই একই কথার উপরে আমি আমার পক্ষ থেকে কিছু বলতে চাচ্ছি, আর একটু সহজলভ্যভাবে কিছু বলার চেষ্টা করছি। আমাদের আজকের টপিক হচ্ছে মানসিক লক্ষণ, হোমিওপ্যাথিতে মানসিক লক্ষণের গুরুত্ব। তো হোমিওপ্যাথিতে মানসিক লক্ষণের গুরুত্ব কিভাবে এলো, কেন দৈহিক লক্ষণের গুরুত্ব এলো না, তার তো একটা যুক্তি থাকবে, তার তো একটা কারণ থাকবে। আমি প্রথমেই ওইখানে একটু আলোচনা করে মানসিক লক্ষণের গুরুত্বের উপরে আরো অবতরণ করব। তো দৈহিক লক্ষণের গুরুত্ব হোমিওপ্যাথিতে পেল না এজন্যই যে রোগের প্রতিফলন দেহের উপরে আসে। তো দেহের উপরে রোগের প্রতিফলনের যে ছবিগুলো আসে, যে চিত্রগুলো, যে লক্ষণগুলো আসে, সেই লক্ষণগুলো অধিকাংশ লক্ষণই হচ্ছে আপনার প্রায় রোগের লক্ষণ। তো মানুষের যে রোগ হয়, অসংখ্য রোগ আছে, অসংখ্য রোগের নাম আছে, এক একটা রোগের এক এক ধরনের নাম, এবং সেই রোগটিকে নির্ণয় করা হয় তার নিজস্ব কিছু লক্ষণ রয়েছে, সাইন অ্যান্ড সিমটম রয়েছে। সেই সাইন অ্যান্ড সিমটমের ভিত্তিতে এক একটা রোগের আলাদা আলাদা নাম দেওয়া হয়। তো রোগের ভিত্তিতে যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে একটা রোগের যতগুলো কমন সিমটম রয়েছে, অসংখ্য কমন সিমটম রয়েছে, সেই অসংখ্য কমন সিমটমের মধ্য থেকে আনকমন, পিকুলিয়ার, স্ট্রাইকিং সিমটম আলাদা করা একরকম দুরূহ ব্যাপার। এই মানসিক লক্ষণের উপর নির্ভর করে হোমিওপ্যাথির অস্তিত্ব টিকে থাকার নির্দেশ করার আগে দৈহিক সিমটম গুলো নিয়ে বা রোগের সিমটম গুলোকে নিয়ে চিকিৎসা করার প্রয়াস ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি সেই চেষ্টা করার পরে যখন দেখলেন যে এটা এমন একটা জটিলতর অবস্থা যা সফলতার জায়গাতে নিয়ে যাওয়া সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়, তিনি ক্রমশ গবেষণার মাধ্যমে কিভাবে সহজ করা যায় তার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি সেটা নিরলসভাবে করে গেছেন। শেষ পর্যায়ে গিয়ে তিনি লক্ষ্য করেছেন যে মানসিক রোগের লক্ষণ তো অসংখ্য লক্ষণ রয়েছে, অসংখ্য লক্ষণ রয়েছে। এই লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা পদ্ধতি আগিয়ে যাওয়াটা অত্যন্ত জটিল ব্যাপার। ফলে মানসিক লক্ষণের দিকে দৃষ্টিপাত করলেন এবং মানসিক লক্ষণের উপরে দৃষ্টিপাত করার পরে দেখা যাচ্ছে বিষয়টা অনেকটা সহজ হয়ে যাচ্ছে, স্বাতন্ত্রকরণ করতে অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। এই সহজতর জটিলতর পদ্ধতিটাকে আরো সহজতর করার জন্য সোরাসিপ্লিস, সাইকোসিস, মায়াজমের সৃষ্টি হয়েছিল, যাতে করে মেডিসিনের সংখ্যা, অনেকগুলো মেডিসিনের সংখ্যা থেকে অন্তত কিছুটা যাতে কমিয়ে নিয়ে আসা যায়, এভাবেই সৃষ্টি হয়েছে।
তো এই জটিলতর অবস্থা থেকে সহজবোধ্য পদ্ধতিতে অবতরণ করার জন্য তিনি অবশেষে মানসিক লক্ষণের গুরুত্বকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে গিয়েছেন। আমরা সেটা কিভাবে পাবো? আমি তার কিছু অংশ আজকে একটু লিখেছি, কেননা সময় কম পেয়েছিলাম, যার জন্যে এটাকে যদি পরিষ্কারভাবে পরিস্ফুটিত করা না যায় তাহলে বোধগম্য হবে না, যার জন্য আমি একটু লিখিত আকারেই রেখেছি। আমি লিখিত আকারেই আজকে এই আলোচনাটা করতে চাচ্ছি। সঙ্গে আমি যতটা পারবো সহজবোধ্য করার চেষ্টা করব। যেমন প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি রয়েছে, অন্যান্য মানে হোমিওপ্যাথি ছাড়া অন্যান্য যে প্রচলিত চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেই সমস্ত চিকিৎসা ক্ষেত্রে মানসিক লক্ষণকে সাধারণ রোগের অবস্থা হতে পৃথক কিছু বলে ধরে না। সেখানে মানসিক লক্ষণ সাধারণ রোগেরই একটা অংশ মাত্র ধরা হয়। অতএব মানসিক মানে রোগের সঙ্গে মানসিক লক্ষণকে একই রকম ভাবে ধরে নেওয়া হচ্ছে। রোগের সঙ্গে মানসিক লক্ষণকে আলাদাভাবে কোনো প্রাধান্য দেওয়া হলো না অন্যান্য পদ্ধতিতে, কিন্তু হোমিওপ্যাথিতে স্বাতন্ত্রীকরণ করার সুবিধার্থে মানসিক লক্ষণের গুরুত্ব সব থেকে বেশি দেওয়া হলো। কেন মানসিক লক্ষণকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হলো স্বাতন্ত্রকরণের নেপথ্যে, আমরা সেটা ক্রমশ জানতে পারবো। কিন্তু মহাত্মা হ্যানিম্যান মানসিক অবস্থাকে একটি বিশেষ অবস্থা হিসাবে গুরুত্ব দিয়েছেন এবং কোনো পীড়ায় মানসিক লক্ষণ প্রধান হলেও রোগীর দেহে অবস্থিত লক্ষণ সমষ্টিকে বিবেচনা করে চিকিৎসা পরিচালনা করতে হবে, এটা হচ্ছে নির্দেশ। সুতরাং সাধারণ রোগ চিকিৎসার সঙ্গে মনোরোগের চিকিৎসার নীতিগত কোনো পার্থক্য নেই, মানে সাধারণ চিকিৎসাতে কেবল এইটুকু পার্থক্য যে মানসিক রোগের বেলায় রোগীর ধাতুগত প্রকৃতি নির্ণয়ের দিকে বিশেষভাবে জোর দেওয়া প্রয়োজন। মানসিক রোগের চিকিৎসার বেলায় রোগীর ধাতুগত গতি প্রকৃতির নির্ণয়ের দিকে বিশেষভাবে জোর দেওয়া প্রয়োজন। ধাতুগত অবস্থা মানুষের স্বাভাবিক যে মানসিক প্রবণতা তা অসুস্থ অবস্থায় বদলিয়ে যায়। মানুষের স্বাভাবিক যে মানসিক প্রবণতা অর্থাৎ হেলদি স্টেট বা নেচার যাকে বলা হচ্ছে, সুস্থ অবস্থা, সেই সুস্থ অবস্থার যে মানসিক প্রবণতা থাকে তা অসুস্থ অবস্থায় বদলিয়ে যায়, যাকে অল্টার্ড সিমটম বলা হচ্ছে। অল্টার্ড সিমটম, তাহলে এখানে দুটো অবস্থা আসলো, একটা হেলদি স্টেট, একটা সিক কন্ডিশন, অল্টার্ড স্টেট, অসুস্থ অবস্থা। তাই রোগ ভোগকালে কারোর ক্ষেত্রে দেখা যায় যে সে শান্ত, স্থির ও অত্যন্ত কোমল প্রকৃতির, এবং সেই জন্য চিকিৎসকের মনে স্বভাবতই তার প্রতি একটা শ্রদ্ধার ভাব জেগে ওঠে। ফিল দ্য পেশেন্ট। কিন্তু সুস্থ হওয়ার পরে চিকিৎসক আশ্চর্য হয়ে দেখতে পান যে তার ভিতরে লজ্জাকর কুপ্রবৃত্তি সমূহ আবির্ভাব হচ্ছে, যা তার রুগ্ন অবস্থায় ছিল না। রুগ্ন অবস্থায় অল্টার্ড সিমটম যখন হলো, তখন ছিল সে শান্ত, নম্র, ভদ্র,
স্থির, অত্যন্ত কোমল প্রকৃতির এরকম ছিল। কিন্তু ওষুধ চিকিৎসা করার পরে যখনই সে সুস্থ হয়ে গেল, তখন তার ভিতর থেকে আস্তে আস্তে বার হয়ে আসলো অরিজিনাল যে স্বভাব, অরিজিনাল যে প্রকৃতি, সেটা বার হয়ে আসলো। এটা হচ্ছে তার নেচার, আগের অবস্থা, সুস্থ অবস্থায় প্রাপ্ত, যে মানে উদাহরণ দিয়ে দেখানো হয়েছে এটা যা। আবার আগে যারা মার্জিত ও বিনয়ী ছিল, অর্থাৎ সুস্থ অবস্থায়, হেলদি স্টেট, নেচার, রোগ অবস্থায় তারা কামুক ও নির্লজ্জ হয়ে পড়েছে। এটা হচ্ছে সিক কন্ডিশন। সিক কন্ডিশন মানে কিভাবে অল্টার্ড হচ্ছে, সুস্থ অবস্থা অসুস্থ অবস্থা, সুস্থ অবস্থা অসুস্থ অবস্থা, যে অল্টার্ড হচ্ছে সেটা। এই সকল তথ্য চিকিৎসককে দক্ষতার সঙ্গে সংগ্রহ করতে হবে। কেস টেকিং এর সময় দক্ষতার সঙ্গে সংগ্রহ করতে হবে। কেন না, প্রতিটা মানুষ তার স্বভাবের অনুকূলে প্রতিক্রিয়া ব্যক্ত করে। প্রতিটা মানুষ যেহেতু আলাদা আলাদা, একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা আলাদা, তো স্বভাবে যদি মানুষ আলাদা আলাদা হয়, অসুস্থ অবস্থায় বা উত্তেজক কারণের এগেনস্টে আলাদা আলাদা প্রতিক্রিয়া দেখাবে, যেটা আমরা হেলদি স্টেট অ্যান্ড ডিউরিং সিক কন্ডিশন বলছি। এই দুটো জায়গাতে খুব দক্ষতার সঙ্গে এই স্টেটগুলোকে একজন চিকিৎসককে সংগ্রহ করতে হবে। রোগের পরিচায়ক লক্ষণ সমষ্টির মধ্যে মানুষের মন, রোগের পরিচায়ক, রোগের পরিচায়ক লক্ষণ সমষ্টির মধ্যে, একটা রোগ যখন হয় কাউরির, সেই রোগের মধ্যে তো অনেক লক্ষণ থাকে, অনেক কিছু লক্ষণ থাকে, রোগের লক্ষণ। সেই রোগের মধ্যে কিছু পিকুলিয়ার লক্ষণও থাকে, আনকমন, পিকুলিয়ার, এগুলোও থাকে। কিন্তু তার মধ্যেও মানুষের মন ও ধাতুগত গতি প্রকৃতি যুক্ত লক্ষণ বর্তমান থাকে, এবং সেই লক্ষণই হচ্ছে, মানে মন এবং ধাতুগত গতি প্রকৃতির লক্ষণই হচ্ছে সবার শীর্ষস্থানীয় লক্ষণ, সবার ঊর্ধ্বে স্থান পাবে ওই লক্ষণগুলো। কোন লক্ষণগুলো? মন এবং ধাতুগত গতি প্রকৃতি যুক্ত যে লক্ষণগুলো রয়েছে সেগুলো। মানুষের অন্তঃস্থল দেখা যায় না, ভিতরের অবস্থা আমি কি করে দেখব? কেউই দেখতে পাবে না, বাইরে থেকে কেউ দেখতে পাবে না অন্তঃস্থল। ভিতরে ভিতরে কারোর ভিতরে ভিতরে কি চলছে, কি ঝড় বইছে, কি স্রোত বইছে, এটা বাইরে থেকে বোঝার উপায় নেই, কিন্তু বোঝা যাবে, যা অভিজ্ঞ ব্যক্তির চোখ থেকে আড়াল হতে পারবে না। কিংবা সেখানকার যে ভাবলোকে যে আলোড়ন ও বিক্ষোভ নিত্য তোলপাড় করে, মানে মনের অন্তঃস্থলে যে ভাবনা, যে চিন্তা তোলপাড় করে, তা জানা সম্ভব নয়। কিন্তু সেটাই যখন ত্বরাঙ্গায়িত হয়ে, সেই অবস্থাটাই যখন ত্বরাঙ্গায়িত হয়ে বাইরের দিকে মানসিক বিকৃতি রূপে প্রতিফলিত হয়, অর্থাৎ দেহের যে সমস্যা, দেহে সমস্যাটা সৃষ্টি হলো, বা মনের অন্তঃস্থলে যে সমস্যাটা সৃষ্টি হলো, তার রিফ্লেক্ট হলো মনে, রিফ্লেক্ট হলো মনে, যেটা অল্টার্ড সিমটম হিসাবে আমাদের চোখে ধরা পড়ছে। এই স্বাভাবিক ঘটনা লুকানো সম্ভব নয়, আমরা আগে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু সেটা যখন রিফ্লেক্ট হয়ে মনের উপরে চলে আসলো, তখন সেই অন্তঃস্থলের
ভিতরে যে আলোড়ন চলছিল তাকে লুকিয়ে রাখা আর সম্ভব নয়। সেটা কে দেখতে পাবে? একজন অভিজ্ঞ চিকিৎসক। অভিজ্ঞ চিকিৎসক যার দেখার চোখ রয়েছে, দক্ষতা রয়েছে, সে সেটা দেখতে পাবে। সেই জন্য মানসিক লক্ষণের স্থান সর্বশীর্ষে। এই জন্যই মানসিক লক্ষণকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে। এই প্রকার লক্ষণের ভিতর দিয়ে মানুষের সমগ্র অবচেতন মনের পরিচয় ফুটে ওঠে। এই সকল কারণ, এই সকল লক্ষণের পরিচয় পাওয়া চিকিৎসকের পক্ষে সহজ নয়, কারণ মানুষ স্বভাবতই তার নিজের অন্তঃস্থলের ভাবনা, ভালো লাগা, ভালো না লাগা, প্রেম ভালোবাসা, ঘৃণা, কুপ্রবৃত্তি, ভুল ভ্রান্তি প্রভৃতি বাইরে প্রকাশ করতে চায় না। কেউই প্রকাশ করতে চায় না। সেই জন্য মনের অন্তঃস্থলের রহস্যের সঙ্গে পরিচয় লাভ করতে হলে চিকিৎসকের চাই অপরিসীম দক্ষতা। চিকিৎসকের চাই অপরিসীম দক্ষতা, সহানুভূতি এবং সংবেদনশীল অন্তর, সঙ্গে একাগ্রতা, নিষ্ঠা, এগুলো একজন চিকিৎসকের এই গুণাবলী থাকতে হবে। তাহলে অন্তঃস্থলের অবচেতন মনের ভিতরে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, যা প্রতিফলিত হয়েছে মানুষের চেহারাতে, তা ওই চিকিৎসক, ওই বিজ্ঞ লোক দেখতে পাবেন। ওর চোখ থেকে আড়াল হতে পারবে না। অন্যথায় আমরা দেখতে পাবো না। যাদের ওই দক্ষতা নেই তারা দেখতে পাবে না। এই সাউন্ড আসছে, অন্যথায় দেখতে পাবে না। যার জন্যে আমরা অনেকেই বলে থাকি আমরা মানসিক লক্ষণ পেলাম না, এই সমস্যা এই রোগের জন্য এসে ডাক্তারবাবু বা অন্য এক ডাক্তারের সঙ্গে যখন আলোচনা করছেন, আমরা তো ওর মধ্যে মানসিক লক্ষণ কিছুই পেলাম না, এই দৈহিক এই লক্ষণগুলো পেলাম, ফিজিক্যালি এই সিমটম গুলো পেলাম, কিন্তু মানসিক লক্ষণ কিছুই পেলাম না। আসলে কেন পেলাম না? মানসিক লক্ষণ পেলাম না যে মানসিক লক্ষণ পাওয়ার মতো যে দক্ষতা, সেই দক্ষতা আমার নেই। যার জন্য মানসিক লক্ষণ বর্তমান থাকা সত্ত্বেও আমরা দেখতে পাইনি। একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে ইঙ্গিতই যথেষ্ট। একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে, দক্ষ চিকিৎসকের কাছে ইঙ্গিতই যথেষ্ট। যেমন এরকম একটা হতে পারে, ছোট্ট একটা উদাহরণ। একটা পেশেন্ট এসছে, একটা মহিলা, সে হেসে হেসে কথা বলছে, তার সাইটিকা পেন, খুব যন্ত্রণা হচ্ছে, সংসারে তাকে অনেক কাজ করতে হয়, প্রচুর কাজ করতে হয়, প্রচুর দায়িত্ব। তো সাইটিকা পেন হয়েছে, তার জন্য সে অনেক ট্রিটমেন্ট করেছে, কিছুতেই সুস্থ হতে পারেনি। অবশেষে সে আমার কাছে এসছে। তো সে হেসে হেসে কথা বলছে, কিন্তু চেহারাতে আছে একটা চাপ। অবজারভেশনে যেটা লক্ষ্য করা গেল যে চেহারাতে একটা চাপ রয়েছে। সে দেখতে শান্ত, শান্ত প্রকৃতির, মার্জনীয় মানুষ, খুব ভদ্র লোক এবং শালীনতাশীল মানুষ, এরকম একজন মহিলা। তো হেসে হেসে যখন সে কথা বলছে, তার কষ্টের কথাগুলো সব বলল, দেহের কষ্টের কথাগুলো। তারপরে তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে সংসারে কে কে আছে, তখন সে বলল আমার স্বামী বিদেশে থাকে, শ্বশুর শাশুড়ি, আমার একটা দেওর, আমার একটা জা আছে, আমার দেওরের একটা সন্তান রয়েছে, এই কথা নিয়ে আমার সংসার, আর আমি। তো এই সাইটিকা যন্ত্রণা নিয়ে সমস্যা কি হচ্ছে? তখন সে বলে কিনা যে আমি সংসারের কাজ ঠিক মতো করতে পারছি না, সংসারের কাজ আমি ঠিক মতো করতে পারছি না। তো আপনার কি করতে
ভালো লাগছে, আর শুয়ে বসে থাকলে আমার খুব ভালো লাগছে। তো শুয়ে বসে থাকলে যদি ভালো লাগে তাহলে কাজ করার দরকার কেন? একটু শুয়ে বসে থাকলেই তো ভালো হয়। না ডাক্তারবাবু, শুয়ে থাকা কি যায়? আমি শুয়ে থাকবো আর আমার শাশুড়ি কাজ করবে, এটা কেমন লাগে না? লোকে কি বলবে? আমি তো তার আগেই মোটামুটি একটা ধারণা করেছি। তো তখন বলা হলো, আচ্ছা আপনি বলুন তো আপনি অ্যাকচুয়ালি কেমন আছেন? কেমন আছেন বলুন তো? তখন হাসতেন। হেসে বলছে, উম মোটামুটি ভালোই আছি। এই যে হাসলো, হাসার সঙ্গে মোটামুটি ভালো আছি, এর মধ্যেই তো ব্যাপারটা লুকিয়ে আছে। এ কিছু একটা হাইডিং করছে। হাইডিং কেন? হাইডিং কি? হাইডিং হচ্ছে যে লুকানোর চেষ্টা করে কিন্তু লুকাতে পারে না, একটা ক্লু থাকবেই থাকবে। সিক্রেটিভ, সেখানে কোনো ক্লু খুঁজে পাওয়া যায় না, অনেক কষ্ট করে খুঁজে বার করতে হয়, কিন্তু হাইডিং এ একটা ক্লু থাকবেই থাকবে। এই জায়গাটাকে ধরে কায়দা কৌশল করে জিজ্ঞাসা করতে 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 এক সময় জানা গেল যে সংসারে তাকে সমস্ত কাজ একা করতে হয়। বাড়িতে তার শাশুড়ি আছে, যা আছে, তো তারা থাকা সত্ত্বেও তাকে একটু হেল্প করে না, যাও হেল্প করে না। মনের মধ্যে অনেক কষ্ট হয় কিন্তু কাউকে কিছু বলতে পারে না, এবং এই মনের কষ্টের কথাও সে কাউকে বলতে পারে না। এটা খুব কৌশল করে তার সঙ্গে বার করে নেওয়া হলো। তার চেহারাতে যে হাসি ছিল, সেই হাসির মধ্যে, হাসির সঙ্গে যে হ্যাঁ মোটামুটি ভালো আছি, এর মধ্যেই যা লুকিয়ে ছিল তা আমি দেখতে পেয়েছিলাম এবং পরিষ্কার ছিলাম এইখানটাতে কিছু একটা ব্যাপার রয়েছে। এই যে দেখতে পাওয়া, এটাই মানসিক লক্ষণ। প্রতিটা ব্যক্তি তার নিজ নিজ স্বভাবের অনুকূলে প্রতিক্রিয়া ব্যক্ত করবে। এ যেমন মানুষ, এ সমস্যার মুখোমুখি তেমন ভাবে ব্যক্ত করছে। সে যে অনেক কষ্টের মধ্যে রয়েছে, এই কষ্টের কথা তার স্বামীকেও জানায় না, যেহেতু সে বিদেশে আছে, অনেক কষ্ট পাবে বা সংসারে অশান্তি হতে পারে। সংসারের যে সমস্ত লোকজনগুলো রয়েছে প্রত্যেকের চাহিদা সে মেটানোর যথাযথ চেষ্টা করে, যথাযথ চেষ্টা করে। কেননা সে একজন দায়িত্বশীল মহিলা, দায়িত্বশীল। তো যে মহিলা নিজে অত্যন্ত দায়িত্বশীল এবং সবার চাহিদা পূরণ করছে, তাকে সবার অভিযোগ জানতে হচ্ছে, সে কার অভিযোগ, মানে সে কাকে অভিযোগ করবে? সে কাকে অভিযোগ করবে? সকলেই অভিযোগ করছে তাকে, সেই মহিলাকে। আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমার এটা করে দাও, আমার ওটা করে দাও, এই চাহিদা মেটাও, ওই চাহিদা মেটাও। তাহলে সকলের অভিযোগ সে শোনে এবং পালন করে। তাহলে তার অভিযোগ বলার আর জায়গা কোথায়? এটা হচ্ছে তার ব্যক্তিত্ব। তাহলে হেলদি স্টেট এবং সমস্যার মুখে মুখে সে কিভাবে প্রতিক্রিয়া করলো? সে হচ্ছে একজন বিবেকবান মানুষ, সে হচ্ছে একজন নৈতিক নৈতিক বোধ সম্পন্ন মানুষ, সেন্সিটিভ টু মোরালিটি, প্রপার টু রেসপন্সিবিলিটি, টেকিং রেসপন্সিবিলিটি টু সিরিয়াসলি। ওই যে অলমোস্ট প্রায় ভালো আছি, এরা সংসারের কথা, পরিবারের কথা বাইরে বলতে চায় না, কোনোভাবেই বলতে চায় না, লুকায়, কিন্তু লুকানোর মধ্যে একটা লুকিয়ে থাকে। এই যে দেখতে পেলাম চোখে, এই দক্ষতা অর্জন করতে পারলে প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা ক্ষেত্রে, সে যত খারাপ অবস্থায় হোক, যত ভালো অবস্থায় হোক, মানসিক লক্ষণ তার মধ্যে বর্তমান থাকেই থাকে। যদি চোখ না থাকে আমরা দেখতে পাবো না। তো সেই দক্ষতা আমাদের তৈরি করতে হবে। তাহলে কি হচ্ছে যে প্রত্যেকটা মানুষ ধাতুগত প্রকৃতিতে যেমন পরস্পর হতে আলাদা, একজনের সঙ্গে অপরজনের মিল নাই, ভেষজ জগতেও ঠিক তেমনি একটি ভেষজের মানসিক লক্ষণ ও প্রকৃতি, মানে পরীক্ষায় যে সিমটম গুলো পাওয়া গেছে সেখানে অন্যটিতে হতে আলাদা, একটির সঙ্গে আরেকটি আলাদা। মানুষ যেমন একটি থেকে আরেকটা আলাদা, ভেষজের মধ্যেও তেমনি, মানে ওষুধের মধ্যেও একটা ওষুধের চরিত্র থেকে আরেকটা ওষুধের চরিত্র আলাদা। চিকিৎসা ক্ষেত্রে অ্যাকুইট বা ক্রনিক যাই হোক, চিকিৎসকের কাজ হলো যে ভেষজ গোষ্ঠীর মধ্য হতে এমন একটি ভেষজকে খুঁজে বার করতে হবে যার সাথে রোগীর দৈহিক
লক্ষণ ছাড়াও মানসিক লক্ষণ এবং ধাতুগত লক্ষণের সাথে মিল আছে এরকম একটা ওষুধকে খুঁজে বার করতে হবে। কিন্তু আমার একটা জিনিস মনে হয়েছে, স্যামুয়েল হ্যানিম্যান তিনি যদি বেঁচে থাকতেন অর্গাননের অনেক পরিবর্তন হতো। একথা আমি স্পর্ধার সঙ্গে বলতে পারবো না, কেননা অনেক সমস্যা এসে যাবে। আমার ধারণা হয়েছে, কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি ক্ষেত্রে গিয়ে দেখা গেছে অনেক জায়গাতে যেখানে কোনো একটা যেমন বেলোডোনা দ্বারা বা এরকম কিছু অনেক মেডিসিন রয়েছে, যে মেডিসিনের মধ্যে এমন কিছু রোগ আরোগ্য হয়ে যাচ্ছে যে রোগগুলো আপনার প্রোভিং এর সময় আসেনি, প্রোভিং এর সময় সেই রোগগুলো দেখা যায়নি, সেই দৈহিক ব্যাধিগুলো ছিল না, কিন্তু মানসিক অবস্থাগুলো ছিল, কিন্তু দৈহিক অবস্থাগুলো ছিল না, বা দৈহিক ব্যাধিগুলো ছিল না, কিন্তু মানসিক অবস্থাগুলো ছিল। এই জায়গাগুলোতেও সেই রোগগুলো সেরে যাচ্ছে। অতএব এখানে দৈহিক লক্ষণের থেকেও মানসিক লক্ষণকেই সব থেকে বেশি প্রাধান্য ও গুরুত্ব দিতে হবে। মানে কোন একটা মেডিসিনের মধ্যে এই রোগগুলো নেই, দেহের এই সিমটম গুলো নেই, তার মানে এই নয় যে ওই মেডিসিনটা এই ব্যক্তির হবে না। মানসিক সিমটম গুলো, তার চরিত্র এবং অল্টার্ড সিমটম গুলো একটা মেডিসিনকে নির্দেশ করছে। কিন্তু দেহের মধ্যে যে সমস্ত সিমটম গুলো পাচ্ছে, রোগের মধ্যে যে সমস্ত সিমটম গুলো পাচ্ছে, সেই সিমটম গুলো এই মেডিসিনের মধ্যে প্রুভিং এর সময় প্রকাশ পায়নি। তাহলে কি হবে? এই মেডিসিনটা দেওয়া যাবে না। ব্যাপারটা এটা নয়। মানসিক লক্ষণ যেখানে পরিস্ফুট থাকবে, সেখানে রোগের লক্ষণ অথবা দেহের লক্ষণ সেটা প্রুভিং এর সময় প্রকাশ পাক অথবা না পাক তার কোনো গুরুত্ব নেই, তার কোনো মূল্য নেই। মূল্য হচ্ছে দৈহিক মানসিক সিমটমের, মনোলক্ষণের গুরুত্ব সব থেকে বেশি। অতএব মনোলক্ষণের উপর ভিত্তি করেই তাকে মেডিসিনটা প্রয়োগ করতে হবে, চাই সে ডিজিজ বা ওই ফিজিক্যাল সিমটম গুলো প্রুভিং এর সময় থাকুক বা না থাকুক। এই বিষয়ে সাবধান করে দিয়ে মহাত্মা হ্যানিম্যান দৃষ্টান্ত স্বরূপ দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আমাদেরকে মিল করতে হবে একটা ভেষজের সঙ্গে, একটা মানুষের রুগ্ন মানুষের সঙ্গে, রুগ্ন মানুষের মানসিক অবস্থার সঙ্গে কিভাবে মিল করতে হবে আমাদের, সেটাকে দৃষ্টান্ত স্বরূপ তিনি দেখিয়ে গিয়েছেন। সেটা কেমন বলেছেন যে, যেমন স্থির, শান্ত, ধীর প্রকৃতির রোগীর ক্ষেত্রে অ্যাকোনাইট উপযুক্ত নাই, মৃদু ও উৎসাহ শূন্য প্রকৃতির রোগীর ক্ষেত্রে নাক্সভম উপযুক্ত নাই, সুখী, স্ফূর্তিপ্রিয় ও একগুঁয়ে প্রকৃতির ক্ষেত্রে পালসিটেলা একান্তই বেমানান। এগুলো হচ্ছে জান, এক একটা মেডিসিনের জান, কোর জায়গা, যাকে বলা হয় ভ্যালু সিস্টেম। ভ্যালু সিস্টেম যে গুণাবলী ওই ব্যক্তিকে পরিচালনা করে এবং অসুস্থ হবার পর সেই ভ্যালু সিস্টেমেই সব থেকে বেশি প্রভাবিত হয়। ভ্যালু সিস্টেমের জায়গা থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসছে, এই জায়গাটাই হচ্ছে কোর জায়গা। সেটা আমরা প্রথমেও বুঝতে পারি অথবা একটু পরেও বুঝতে পারি রুগী কেস টেকিং এর সময়। রুগী এবং ভেষজের পরস্পরের ধাতুগত প্রকৃতির মিলনে রাজঘটক সংগঠন করাই হলো চিকিৎসকের কাজ। তাহলে কি, আমরা যখন ভেষজের সঙ্গে রুগীর লক্ষণের মিল করব, তখন যদি মিলটা এরকমের হয়, আংশিক সদৃশ্য হলো, রাজঘটক হলো না, মিল হলো না, রাজঘটক হলো না। কিন্তু আমাদের কাজটা কি এইরকম না, আমাদের কাজটা হচ্ছে এরকম মিল করতে হবে। এটা হচ্ছে ওষুধ, এটা হচ্ছে মানুষ। তাহলে মানুষের মানসিক লক্ষণগুলোকে নিয়ে এবং ভেষজের যে মানসিক লক্ষণগুলো রয়েছে, মানে তার নেচার এবং অল্টার্ড সিমটম, এই দুটোকে যদি এক সূত্রে আনা যায়, তাহলে মেডিসিন সম্বন্ধে
নিশ্চিত হওয়া যায়। কিন্তু অনেক সময় হয় কি, অল্টার্ড সিমটম একটা মেডিসিনকে সাপোর্ট করছে এবং নেচার আর একটা মেডিসিনকে সাপোর্ট করছে। সেখানে কি হবে, অল্টার্ড সিমটমের উপরে বর্তমান স্টেটের সঙ্গে অল্টার্ড সিমটমের উপরে যে মেডিসিনটা আসছে সেই মেডিসিনকে যদি অ্যাপ্লাই করা হয়, প্রেজেন্ট স্টেটটা আউট হয়ে যাবে, আউট হতে পারে, কিন্তু পেশেন্ট সুস্থ হবে না। কেননা পেশেন্টের যে ধাতুগত গতি প্রকৃতি, অর্থাৎ বরাবরের তার যে নেচার, সেই নেচারের সঙ্গে তার মিল নেই। নেচারের সঙ্গে যদি তার মিল না হয়, শুধু স্টেটের সঙ্গে যদি মিল হয়, তাহলে স্টেটটা চলে যাবে, পেশেন্টটা অসুস্থ থেকে যাবে। যার কারণে কি হয়, মানসিক লক্ষণের উপর ভিত্তি করেও ওষুধ দিলে রোগ বারবার রেকারিং করতে থাকে। আজকে এই রোগটা হলো, তো কালকে আরেকটা রোগ হলো, তারপর আরেকটা সমস্যা, তারপর আরেকটা সমস্যা, এরকম ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে আসতে থাকবে। কিন্তু যখন তার ধাতুগত অবস্থার সঙ্গে প্রেজেন্ট স্টেটের টোটালিটি মিল হয়ে যাবে, আমাদের আফজাল ইসলাম ভাই যেটা বললেন যে টোটালিটি অফ সিমটম বলতে শুধু সিমটমের সংখ্যা নয়, লক্ষণের সংখ্যা নয়, লক্ষণের সংখ্যাকে বোঝাচ্ছে না। টোটালিটি অফ সিমটম বলতে লক্ষণের গুণগত মানকে বোঝাচ্ছে, লক্ষণের গুণগত মানকে। এই লক্ষণের গুণগত মানকে বোধগম্য করার দায়িত্ব একজন অভিজ্ঞ চিকিৎসকের। যদি তিনি সেটা এই গুণগত মানকে নির্ণয় করতে গেলে তার সেই দক্ষতা থাকতে হবে, তা না হলে করতে পারবে না। যাকে আমরা অ্যানালাইসিস বলি, একটা কেস রেকর্ড করি, কেস রেকর্ড করার পরে তাকে অ্যানালাইসিস করা হয়, অ্যানালাইসিস করে সিমটম ইভ্যালুয়েশন করা হয়, তার ভিত্তিতে আমাদেরকে ওষুধ দিতে হয়। যেমন ওই পেশেন্টের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিলাম, ওইখানে কি মনে হয়েছিল যে ওর মধ্যে কোনো মানসিক লক্ষণ আছে? ও তো স্বাভাবিক, ও তো স্বাভাবিক ব্যাপার, ও তো স্বাভাবিক, হাসছে, কথা বলছে, সবকিছু। কিন্তু তার মধ্যেও তো একটা জিনিস দেখা গেল। এই কয়েকদিন আগে আরেকটা পেশেন্ট এসেছিল, তার জন্ডিস হয়েছে, জন্ডিস 1.8 বিলিরুবিন, এত বেশি হয়ে গেছে, চোখগুলো হলুদ হয়ে গেছে। তো পেশেন্টটা দেখতে খুব সুন্দর, মুখটা খুব মোলায়েম, ছোট ছোট দাঁড়িয়ে আছে একটা ছেলে, খুব সুন্দর, মানে দেখে মনে হচ্ছে যেন খুব শান্ত, নম্র এবং খুব ভদ্র, ভীষণ ভদ্র। তো সে হেসে হেসে কথা বলছে, কিন্তু হাসির মধ্যে তো একটা মজা থাকবে, ফিল দ্য পেশেন্ট, এটা হাসির মধ্যে তো একটা মজা থাকবে, একটা আন্তরিকতা থাকবে, সেটা নেই, যেন সে একটা আর্টিফিশিয়াল স্মাইলিং করছে আমার সঙ্গে। তো এই জায়গাটা দেখে এবং তাকে দেখে যে আমার ফিল হলো যে ব্যক্তিটা নিঃসন্দেহে খুব ভদ্র, শান্ত, নম্র, এটা আমার মধ্যে হলো। তার যে বেশভূষা, পোশাক আশাক, এগুলো দেখেও মনে হলো যে হ্যাঁ, কেননা পোশাক আশাকের সঙ্গে মানুষের মনের একটা সম্পর্ক থাকে। এই জন্য পোশাক আশাকও দেখতে হবে, তার চুলের স্টাইল, এগুলোও দেখতে হবে। প্রত্যেকটা জায়গা থেকে মানুষের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ হয়, পরিস্ফুটিত হয়। তারপরে সেই ছেলেটার কেস টেকিং করছি, কেস টেকিং করতে করতে এক পর্যায়ে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে যখন জন্ডিসটা শুরু হলো, ওই সময়ে মানসিক কোনো বিপর্যয় হয়েছিল? তখন আরো একটু হাসলো এবং সঙ্গে সঙ্গে কি বলবো, তার চেহারাতে একটা বিষণ্ণতার আলাদা একটা আবরণ চলে আসলো। আমি এই কথা তোলার আগে তার চেহারাতে যে ছবি ছিল, এই কথা তোলার পরপরই তার চেহারাতে আলাদা আর একটা আবরণ চলে আসলো। আমি সেটাকে খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে দেখলাম যে হ্যাঁ, এইখানে কিছু একটা আছে, আমি অবজারভেশনে দেখে ফেলেছি, এইখানে কিছু একটা আছে। তারপরে সে এরকম এরকম করছে আর এই আঙুলটা দিয়ে টেবিলে খুঁটছে, হ্যাঁ, টেবিলে এরকম করে খুঁটছে খুঁটছে। আমি চুপ থাকলাম, কি রিয়াকশন দেয় সে দেখি। তাকে সুযোগ দিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, ধৈর্য দরকার। অনেক রুগী বসে আছে, অনেক রুগী দেখার থেকে অনেক রুগী সুস্থ করাটা ভালো। অনেক রুগী দেখার থেকে অনেক রুগী সুস্থ করার দায়িত্ব একজন ডাক্তারের, অনেক রুগী দেখার দায়িত্ব নয়। অনেক রুগী দেখলাম একটাও সারলো না, কিন্তু অল্প রুগী দেখলাম সব কটা সারলো, আমার কোনটা লাভ? কি আমি কি করতে চাইছি? তো সুযোগ দিতে হবে। কিছুক্ষণ বসে থাকার পরে আমি বুঝতে পারছি যে ও মানে ইতস্তত করছে, এটা হাইডিং, এই যেটা করলো এটা হাইডিং। তখন আমি ওকে একটা সুযোগ দিলাম। তো দেখুন, আমরা কাউরির গল্প কাউরির কাছে করি না, এবং
আমি যে জায়গাটা জানতে চাচ্ছি, এই জায়গাটা যদি আপনি বলতে পারেন, আপনাকে সঠিক ওষুধ দেওয়াটা আমার পক্ষে সুবিধা হবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন। তা না হলে সম্ভব নয়, কেউ পারবে না আপনাকে সুস্থ করতে। তখন সে একটু লজ্জিত ভাবে বলছে যে আমার একজনের সঙ্গে অ্যাফেয়ার ছিল, তার বিয়ে হয়ে গেছে, এবং এমনই দুর্ভাগ্য ব্যাপার যে আমার বাড়ির কাছেই হয়েছে। তখন আমি বলছি যে এটা একটা প্যাথেটিক ব্যাপার। যদি দূরে কোথাও হতো, না শুনতে পেতে তার কথা, না শোনা, না তাকে দেখা যেত, তাহলে ব্যাপারটা কিছুটা হলেও আহ, মানে অনেকটা স্তূপের মধ্যে থেকে যেত, অনেকটা গভীরে থেকে যেত। কিন্তু তার বাড়ির কাছাকাছি তার কথার শব্দ, তার চোখে চোখে চোখ পড়া, এই সমস্ত ব্যাপারগুলো তাকে বারবার বারবার আন্দোলিত করছে ভিতরে ভিতরে। এই চিন্তা করতে করতে তার এখন জন্ডিস। সে নিজেকে ওইখান থেকে বার হয়ে আনার যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু সে বার হয়ে আসতে পারছে না। তো তারপরে তাকে আমি যখন জিজ্ঞাসা করি, এই যে স্টেটটা আমি পেয়ে গেলাম এবং যে দেখলাম, তার পরপরই কি হবে, সঙ্গে সঙ্গে আমি তার নেচারে চলে গেলাম। নেচারে চলে গিয়ে বললাম যে আচ্ছা, আপনার আজীবনের আচার ব্যবহারটা কেমন ছিল, সুস্থ অবস্থায় কেমন ছিলেন, আপনি সেইটা একটু বলুন তো। তা বললেন যে আমি খুব ভদ্র, আমি শান্ত নরম, কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা করি না, সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করি, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না। এই কথাগুলো যখন বললেন, তখন আমি কোষ্ঠী পাথরে আরেকটু যাচাই করার জন্য সরাসরি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা বলুন তো, এই চালাক চতুরি করা, কৌশল অবলম্বন করা, মিথ্যা কথা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, লোক ঠকানো, এই সমস্ত অভিপ্রায়গুলো আপনার স্বভাবে কেমন আছে? বলল, ডাক্তারবাবু, আমার মধ্যে ওর একটাও নেই, আমি এগুলো পছন্দই করি না, একদম পছন্দ করি না। এইবার দেখুন, আমি মেডিসিন কনফার্ম হয়ে গেছি। এইবার দেখুন, তাকে যখন ঘামের কথা জিজ্ঞাসা করছি, ডাক্তারবাবু আমার ঘাম তেমন হয় না, ঘাম হয় না। আহ আমি তো পড়াশোনা করি, সবসময় ঘরের ভিতরেই থাকি, তো কারেন্ট যখন না থাকে, গরমের মধ্যে অল্প অল্প হয়, ঘাম বেশি হয় না। পিপাসা কেমন আছে? না, পিপাসা এখন তেমন নেই, আগে পিপাসা ছিল, এখন তেমন পিপাসা পায় না। আর ঢোক গিলছে, ওই যে আমি উত্তেজনা, এক্সাইটমেন্ট হয়ে গেছে, ওই যে কথাটা তুলেছি, সেই জায়গাতে আঘাত লেগে এক্সাইটমেন্ট হয়ে গেছে, বারবার ঢোক গিলছে, আমি এটা বুঝতে পারছি। তাই আমি তখন বললাম কি একটু পানি দেবো? বললাম না, লাগবে না। আচ্ছা পিপাসা কেমন? এখন নেই, পিপাসা আগে ছিল। আচ্ছা আচ্ছা, তো আপনার পায়খানা কেমন হয়? পায়খানা নরম। রেগুলার? হ্যাঁ রেগুলার হয়। তো ঘুম কেমন? ঘুম ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো আপনার মনে আনন্দ ফুর্তি? না, আনন্দ ফুর্তি আমার নেই, সুখ শান্তি আনন্দ ফুর্তি নেই। তো ডাক্তারবাবু কি বলবো, আমার নিজেরই মনে হয় আমি যেন সবার সঙ্গে অভিনয় করছি। মানে এইগুলো, এই কথা একেবারে এইভাবে বলছে, আমি যেন সবার সঙ্গে অভিনয় করছি, আমি আর্টিফিশিয়ালি বিহেভ করছি সবার সঙ্গে। আমি যে হাসছি, আমি যে উপরে উপরে দেখাচ্ছি ভালো আছি, এটা আমার উপরের, ভিতরের অবস্থাটা আমি কাউকে দেখতে দিই না। এই যে চাপ, এই চাপ সহ্য করতে করতে তার ফিজিক্যাল ডিজঅর্ডার হয়ে গেছে, এখন সে জন্ডিসে ভুগছে। এই যে ফিজিক্যাল হ্যাঁ, আবহাওয়া কোনটা ভালো লাগে? আবহাওয়া আমার নাতিশীতোষ্ণ আবহাওয়া ভালো লাগে। বেশি গরম সহ্য করতে পারি না, বেশি শীত সহ্য করতে পারি না। আর সর্দি ঠান্ডা কেমন লাগে? না, সর্দি ঠান্ডা লাগে না। কোনো খাবারের রুচি অরুচি? না, কোনো খাবারের রুচি অরুচি আগেও ছিল না, তেমন এখনো নেই। খুব বেশি যে এক্সট্রা লোভ, তেমন কিছু আমার আগেও ছিল না, এখনো নেই। আচ্ছা আচ্ছা, আর কিছু? না, আর কিছু নেই। আমি একটা জিনিসই চাচ্ছি, ওই জায়গা থেকে আমাকে বার হয়ে আসতে হবে। আমি অনেক ট্রিটমেন্ট করেছি, আমি সারতে পারিনি। তো আমি জিজ্ঞাসা করলাম যে এখানে এলেন কিভাবে? তো একজন মাস্টার মশাই নাম করলেন। মাস্টার মশাই এর কাছে আমি একটা সার্টিফিকেট আনতে গিয়েছিলাম, মানে ও পুলিশ কনস্টেবলের চাকরি পেয়েছে, 2 মাস পরে তাকে জয়েন করতে হবে। তো সেই সার্টিফিকেট আনতে গিয়েছিলাম, তো আমার চেহারা দেখে সে জিজ্ঞাসা করলো, তারপরেই বললো যে অ্যালোপ্যাথিতে হবে না, তুই এক কাজ কর, তুই অমুক ডাক্তারবাবুর কাছে যা, তা নাহলে সুস্থ হতে পারবি না। তাই আমি এলাম। এবার বলুন, ফিজিক্যাল সিমটম একটাও সাপোর্ট করলো না। ওর মেডিসিন হচ্ছে নেট্রামিওর, ওর মেডিসিন হলো নেট্রামিওর, প্রেজেন্ট স্টেট এবং তার নেচার
টোটাল ব্যাপারটা নেটওয়ার্কে সাপোর্ট করলো। তো এই যে অবজারভেশন পাওয়ার, তার মানসিক জায়গাকে বোঝার মতো যে দক্ষতা, এই দক্ষতা আমাদের সবাইকে অর্জন করতে হবে। তাহলে প্রতিটা মানুষের, চাই সে খারাপ অবস্থা হোক বা সে ভালো অবস্থা, যত জটিল অবস্থায় যাক না কেন, প্রত্যেকটা জায়গাতে মানসিক লক্ষণ তার চেহারাতে অবশ্যই থাকবেই থাকবে। সেই জায়গাটা উদ্ধার করাই হচ্ছে আমাদের চিকিৎসকের কাজ। এই কাজটা আগেই বলেছে যে এত সহজ নয়, অত্যন্ত কঠিন। এই জায়গাটাকে পরিষ্কার করার জন্য আমাদের দক্ষতা অর্জন করতে হবে। জি, ডাক্তার আলতাফ হোসেন ভাই অত্যন্ত চমৎকার উপস্থাপনা তুলেছেন, এবং হচ্ছে যে উদাহরণ সহ আমরা আসলে মেন্টাল সিমটম গুলোকে কিভাবে পিক করব, আমাদের যারা নব শিক্ষার্থী হোমিওপ্যাথ আছেন তারা এই বিষয়গুলো অবজার্ভ করলে, আজকের আলোচনা যদি খুব ভালোভাবে শুনে থাকেন, তাহলে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বোঝার কথা আমার বিশ্বাস। আপনারা যদি বুঝে নাও থাকেন, আবার শুরু থেকে আমাদের ফেসবুক লাইভটি যদি দেখে নেন, আপনারা বিষয়টিকে অন্তত চমৎকারভাবে বুঝতে পারবেন। আমাদের ডাক্তার ওয়াই এ আরিফ ভাই একই প্রশ্ন করেছিলেন, অনেক আগেই করেছেন। তো আমি কমেন্টসটি বোধহয় হচ্ছে আমাদের আলোচক বিন্দু দেখতে পাচ্ছেন। মানসিক লক্ষণ তো অনেক, একজন ব্যক্তির অনেক কিছুই থাকে। তো কোন ধরনের মানসিক লক্ষণ চিকিৎসার ক্ষেত্রে গুরুত্ব রাখে, তো আমাদের মনে হয় আলোচনার ক্ষেত্রে এই বিষয়গুলো চলে আসছে। তারপরেও যদি স্পেসিফিক করে আমাদের আফজাল ভাই আলোচনায় এনেছেন আমাদের শিক্ষার্থীদের জন্য, এবং আরিফ ভাই নিজেও অত্যন্ত দক্ষ একজন হোমিওপ্যাথ, এবং এই বিষয়টি উনি জানেন। প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের নবশিক্ষার্থীরা যেন বিষয়টাকে বুঝতে পারেন। তো আফজাল ভাই এই প্রশ্নের আলোকে কোনো কিছু বলবেন কিনা, অথবা আমাদের আলতাফ হোসেন ভাইয়ের যে আলোচনা সেখানে কোনো কিছু সাপ্লিমেন্ট করবেন কিনা? জি, ধন্যবাদ ভাইজান। আমাদের ওয়াই আরিফ ভাই যে বিষয়টা নিয়ে এসেছেন, এই ব্যাপারগুলো নিয়ে তো আসলে এক একজনের একটা অ্যানালাইসিস থাকবে, দৃষ্টিভঙ্গি থাকবে। আপনি যদি অর্গানন অফ মেডিসিনকে ফলো করেন, ডাক্তার জেমস টাইলারকে ফলো করেন, আরো যারা আপনার এমএল সাইগালকে ফলো করেন, তো সবার গুলোকে ফলো করলে এটা ক্লিয়ার যে আসলে ফিজিক্যাল সিমটমস যেমন কমন সিমটমস এর গুরুত্ব কম, একইভাবে মানসিক লক্ষণগুলোর ক্ষেত্রে আপনি যদি ঔষধকে সর্টিং করতে চান, আলাদা করতে চান, যে মানসিক লক্ষণ ধরে ওষুধ দিব এবং মেডিসিন আমি একসাথে 10টা দেব না, আমি সিঙ্গুলার একটা মেডিসিন দেব। আপনি আলাদা করতে চাইলে, এবং যে কথাটা আমি বলে থাকি যে আপনার সিগনেচার অফ লাইফ, যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট যেমন আছে, লাইফের নিজস্ব একটা সিগনেচার আছে, নিজস্ব একটা আপনার ইন্ডিভিজুয়াল জায়গা আছে। এই জায়গাটা ঠিক ইউনিক, যেটা ইউনিক ইন্ডিভিজুয়ালিটি বলতে যেটা বোঝায়, ঠিক এই জায়গাটাকে যদি আমরা চিহ্নিত করে প্রেসক্রিপশন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সর্বাবস্থায় আমাদেরকে ওই রকম মানসিক লক্ষণগুলোই নিতে হবে যেগুলো খুব পিকুলিয়ারিটি ধারণ করে, খুব সিঙ্গুলারিটি ধারণ করে, বা স্ট্রাইকিং ক্যারেক্টার ধারণ করে। এখন পিকুলিয়ার কি, স্ট্রাইকিং কি, সিঙ্গুলার কি, এগুলোর জন্য আসলে আলাদা ক্লাস লাগে। আর হচ্ছে যে এখানে মানসিক লক্ষণের ক্ষেত্রে আসলে 3টা আপনার লেভেল করতে পারেন আলোচনার সুবিধার্থে। একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল লেভেল, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল লেভেল, আর একটা হচ্ছে ইমোশনাল লেভেল। তো প্রত্যেকটা লেভেলের আবার আপনার অনেকগুলো টাইপস করা যাবে, ঠিক আছে? একদম প্রধানত যদি আপনি নেন, একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল, আর একটা হচ্ছে ইমোশনাল, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল। তো প্রধানত আপনার স্পিরিচুয়াল লেভেলের মানসিক লক্ষণগুলোর গুরুত্ব অনেক বেশি প্রধানত, এবং বাস্তবতা হচ্ছে যে স্পিরিচুয়াল লেভেলের মানসিক লক্ষণগুলোর বিকৃত কন্ডিশনের মাধ্যমেই মূলত মায়াজমেটিক কন্ডিশনটা ডেভেলপ করে। এই যে সূরা বলতেই আমরা প্রথম বুঝি মনোকুণ্ডয়ন, এই মনোকুণ্ডয়নটা কিন্তু প্রথম দিকে জাস্ট তার স্পিরিচুয়াল লেভেল থেকে শুরু হয়। তো যার কারণে মানসিক লক্ষণগুলোর ক্ষেত্রে যে লক্ষণগুলো সুপার স্পিরিচুয়াল কানেক্টেড, ওই লক্ষণগুলোর গুরুত্ব অনেক বেশি। এবং ওই লক্ষণগুলোর অনেক লক্ষণ দেখা যায় চিকিৎসা যোগ্য, অনেক লক্ষণ দেখা যায় আসলে চিকিৎসার আওতাধীন না, বরং রিলিজিয়াস বা বিহেভিওরাল ট্রেনিং এর মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে একটা মানুষ পাপ কাজ করে নিয়মিত, আপনি ওষুধ দিয়ে হয়তো তার পাপ কাজটা বন্ধ করতে পারবেন না। একটা মানুষ নিয়মিত মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার জন্য আমাদের রুব্রিকা আছে, আমরা জানি। চুরি করার রুব্রিকা আছে, আমরা কাউকে খুন করার চিন্তা করা, এটা রুব্রিকা আছে। তো এগুলোকে ধরে ওষুধ দেওয়ার গুরুত্ব অনেক বেশি, কিন্তু পাশাপাশি স্পিরিচুয়াল জায়গা থেকে যদি তাকে আপনি টাচ করতে পারেন, আমাদের কাজটা কিন্তু আসলে জীবনী শক্তিকে উজ্জীবিত করা
এবং উজ্জীবিত জীবনী শক্তি রোগীর প্যাথোলজিকে, রোগীর জীবাণুকে, রোগীর পার্টিকুলার আপনার টক্সিনকে দূর করবে। এখন যদি তাকে আপনার ঔষধ ছাড়াও তাকে মেন্টালি এমন কিছু ফোর্স দিতে পারেন বা এমন কিছু তাকে এনার্জি দিতে পারেন যে তোমার এই কাজটা তুমি ছেড়ে দাও, তাহলে তুমি দেখবা যে মানসিক ভাবে ভালো হয়ে যাবে। সে হয়তো মনে করেন চুরি করে, এবং সে চুরি করার কারণে নিয়মিত ভাবে তার ভিতরে একটা পাপ ভূত কাজ করে, টেনশন কাজ করে, দুশ্চিন্তা কাজ করে। এখন তাকে রিলিজিয়াস প্রশিক্ষণ দিয়ে, তার মানে তাকে ভালো মন্দের প্রশিক্ষণ দিয়ে তাকে যদি আপনি চুরি করাটা বন্ধ করে দিতে পারেন, তখন কিন্তু দেখা যাবে যে তার ভিতরে টেনশন কমে যাবে, পাপবোধ কমে যাবে, অনুশোচনা কমে যাবে। আর এগুলোর সাথে রিলেটেড ভাইটাল ফোর্স এবং প্যাথোলজি তখন অটোমেটিক্যালি আপনার কি বলে সংশোধন হতে থাকবে। তাই না? তার মানে প্রথম ব্যাপার হচ্ছে স্পিরিচুয়াল জায়গাটাকে গুরুত্ব দিবেন। এবার মেডিসিনে হোক, মানে এটা আমি একটু শেষ করে দিই। এবার হোক মেডিসিনে অথবা উইদাউট মেডিসিন, আমি সর্বপ্রথম সবকিছুই মেডিসিনের মাধ্যমে সলিউশন করতে হবে এটা আমি বলতে রাজি না। জি আনোয়ার ভাই কি বলতেছেন? তার মানে হচ্ছে যে আপনি তাকে মানে মেডিসিন যেমন মানে কি বলে আমরা যেটা ব্যাখ্যা করলেন শুরুতে যে আনকমন, পিকুলিয়ার, স্ট্রাইকিং, সিঙ্গুলার, সেই জায়গাটায় মেন্টাল লেভেলে সবসময় যে ওই মেডিসিন গুলা দিয়েই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে সেরকম না করে আপনি যদি তাকে স্পিরিচুয়াল প্রেসক্রিপশনেও তার ভাইটাল ফুডকে উদ্দীপ্ত করতে পারেন, তাহলেও সেখানে আমরা একটা বেটার রেজাল্ট পেতে পারি বা ভালো রেজাল্ট পেতে পারি। অবশ্যই আছে, এবং এটার ব্যাপারেও অর্গানন মেডিসিনের রেফারেন্স আছে, সেই রেফারেন্সটা আপনাদেরকে দিতে পারবো। অর্গাননের রেফারেন্স থাকা এটা জরুরি না, কিন্তু রেফারেন্স আছে। আরেকটা পয়েন্ট আমি বলি আপনাকে, ধরেন আপনার একজন রোগী ঘুষখোর, এখানে আমাদের সাথে যদি কোনো ঘুষখোর থেকে থাকেন, আল্লাহ তাকে সঠিক বুঝ দান করুন। ধরেন একটা ব্যক্তি ঘুষখোর, মানুষের উপর অত্যাচার করে, ঘুষ খায়, জুলুম করে, এই ব্যক্তিটাকে আপনি ঔষধ দিয়ে আপনি তার ঘুষ খাওয়াটাকে বন্ধ করে দিতে পারবেন না। হয়তোবা তাকে ফিলিংস কিছুটা কাজ করবে, কিছুটা মেডিসিনে মেন্টালি স্টেট চেঞ্জ হবে। অনেকে দাবি করে যে আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলো চরিত্র টোটালি চেঞ্জ করে দিতে পারে, কিন্তু বাস্তবতা তা না। এজন্য এখানে হোমিওপ্যাথির ফিলোসফির জায়গাগুলোকে বুঝতে হবে। তো ঘুষখোর ব্যক্তি যিনি আপনার রোগী, ধরেন সে গ্যাস্ট্রিক আলসার রোগী, আপনার কাছে আসলে হয়তোবা আপনি তার চিকিৎসা দিয়ে গ্যাস্ট্রিক আলসার কমাতে পারেন, হয়তোবা তার অন্য একটা স্টেট কমাতে পারেন, কিন্তু এটা হচ্ছে চরম সত্য কথা, স্পিরিচুয়াল, মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল প্রত্যেকটা পার্ট আমাদেরকে সুস্থ এবং অসুস্থ রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। এখন যিনি নিয়মিতভাবে ঘুষ খাচ্ছেন, তাকে আপনি ঔষধ সারা জীবন খাওয়াতে পারবেন, কিন্তু তার স্পিরিচুয়াল যে লেকিংসটা আছে, এই লেকিংস এর কারণে তাকে আপনি সুস্থ করতে পারবেন না। এটা আমি চ্যালেঞ্জ, এটা পারবেন না, কখনোই পারবেন না। এটা লেকিংসটা থেকেই যাবে তার ভিতরে। সুতরাং এই পার্টটার গুরুত্ব অনেক বেশি। তারপর হচ্ছে ইমোশনাল পার্ট, যেটা আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা, ঘৃণা, লাভ, হেড, ফিলিংস, এক্সাইটমেন্ট, এই যে ব্যাপারগুলো আছে এগুলোর গুরুত্ব অনেক বেশি। কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে ইন্ডিভিজুয়াল, স্ট্রাইকিং, যেগুলো সুস্পষ্ট ওইগুলোকে ফাইন্ড আউট করতে হবে। তারপর ইন্টেলেকচুয়াল লেভেলকে আপনি গুরুত্ব দিবেন। এভাবে ক্রাইটেরিয়া করতে পারেন, বা আরো অনেক ক্রাইটেরিয়া আসতে পারে, ক্লাসিফিকেশন আসতে পারে, লেভেল আসতে পারে। যেহেতু সময় অনেক বেশি, এজন্য সংক্ষিপ্ত শেষ করলাম। না, অত্যন্ত চমৎকার বিষয় উপস্থাপন করেছেন। আমরা যেটুক আমাদের দর্শকদের উদ্দেশ্যে সামারি করে যদি বলতে চাই, বা আমার বুঝটাকে যদি আমি একটু রিপ্লাই করি, সেটি হচ্ছে আমরা আসলে মেডিসিন সিলেকশন করব রোগী আরোগ্য করার জন্য। তার আগে কথা হচ্ছে আমাদের ইমাম ভাই যেটা বলছে, আমরা কান টানলে মাথা আসে, আমরা যদি রুটে যেতে চাই সেখানে হচ্ছে যে শুধু যে মেডিসিনাল প্রেসক্রিপশন দিয়েই আমি রোগীকে ভালো করতে পারবো তা বা তার ভাইটাল ফুডসকে উদ্দীপ্ত করতে পারবো, ব্যাপারটা এরকমও না। আমি ইমোশনাল লেভেল, মানে তার যেই ভাইটাল ফুডসকে স্পিরিচুয়াল লেভেলে গিয়েও যদি আমি উদ্দীপ্ত করতে পারি, সেখানেও একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে। অনলি মেডিসিনাল প্রেসক্রিপশন হবে তা না, আমাদেরকে একজন হোমিওপ্যাথি হিসেবে সাথে সাথে যদি আমরা স্পিরিচুয়াল প্রেসক্রিপশনও দিতে পারি, সেটা আদর্শিক জায়গা থেকে, যার যার রিলিজিয়াস জায়গা থেকে, সেরকম করে তাকে যদি আমরা বুঝটা দিতে পারি, তাহলে চরিত্রের যেই বিষয়গুলো মেডিসিন দ্বারা মানে দূর করা সম্ভব না, সেটা আমাদের স্পিরিচুয়াল প্রেসক্রিপশন দ্বারা দূর করা সম্ভব। এই বিষয়ে আলতাফ ভাইয়ের কোনো মন্তব্য আছে কিনা? হ্যাঁ, আফজাল ইসলাম ভাই তো খুব সুন্দর বললেন, দারুণ বলেছেন। অ্যাকচুয়ালি মেটাফরিক্যালি এই ভালো পরামর্শকেও মেডিসিন বলা হয় মেটাফরিক্যালি। তো ঠিকই বলেছেন, খুব সুন্দর বলেছেন একদম, যে অ্যাকচুয়ালি ওষুধ হচ্ছে কি, ওষুধ হচ্ছে কারোর সমস্যা বা কষ্টকে প্রশমন করে, কোনো কষ্টকে প্রশমন করে। তাহলে কোনো কষ্টকে প্রশমন করা কোনো বস্তু যদি ওষুধ হয়, তাহলে কোনো পরামর্শ, সেও তো তার সঠিক পরামর্শে
তার মানসিক চাপের অনেক প্রশমন হতে পারে, সেটাই তার কাছে ওষুধ হিসাবে কাজ করছে, ওষুধের মতোই কাজ করছে। দারুণ এটাও। আর আরেকটা কথা, আমি অতি এক কথায় যদি সংক্ষেপে বলতে হয় যে কোন ধরনের সিমটমগুলোকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে, আমি এক কথায় বলতে গেলে এটাই বলবো যে একটা মেডিসিনের সঙ্গে মানে এমন কিছু সিমটম, যে সিমটমগুলো একটা মেডিসিনের থেকে আরেকটা মেডিসিনের মধ্যে পার্থক্য নির্ণয় করে এবং স্বাতন্ত্রতা প্রতিষ্ঠা করে, এমন সিমটমকেই সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, এক কথা বলতে গেলেই। জি, অত্যন্ত চমৎকার ভাবে আজকে আমাদের আলোচক বিন্দু আলোচনা উপস্থাপন করেছেন। আমরা প্রায় 1 ঘন্টা 35 মিনিট লাইভ করেছি। এর বেশি করলে আমার বিশ্বাস বা আমরা মনে করি যে দর্শকদের দৌর্যচ্যুতি ঘটতে পারে। এই বিষয়ে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল হোমিওপ্যাথিক চিকিৎসায় মানসিক লক্ষণের গুরুত্ব। এটি অত্যন্ত ব্যাপক একটি বিষয়, শুধু একটি ঘন্টার আলোচনায় বা 1-2 ঘন্টার আলোচনায় আসলে এটি শেষ করা সম্ভব না। আমাদেরকে মনে হয় আমরা কয়েকটা পর্বে ভাগ করে এই সমস্ত আলোচনা করতে পারি। আজকে আমরা আলোচনার অবতারণা করলাম, আশা করি ভবিষ্যতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আরো আলোচনা করব। এই সমস্ত সাবজেক্টিভ বা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করার ক্ষেত্রে আপনাদের সুচিন্তিত মতামত এবং পরামর্শ আমাদেরকে আশা করি আরো বেশি সমৃদ্ধ করবে। আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, সবসময় একটি কথা বলে থাকি, আমাদেরকে আপনাদের পরামর্শ দিয়ে সমৃদ্ধ করবেন। আমাদের আলোচকবৃন্দ অত্যন্ত ব্যস্ততার মধ্যে সময় কাটান। আমাদের ডাক্তার আফজলুল ইসলাম ভাই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করছেন, গবেষণা কাজে নিয়োজিত আছেন, অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ডাক্তার ইমাম হোসাইন ভাই, যিনি ব্রুনাইয়ে থাকেন, আমাদের চাইতে 2 ঘন্টা প্লাস ওনার, রাত প্রায় 12টা প্লাস হয়ে গেছে, অত্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে আলোচনা শুনছেন এবং আলোচনা করেছেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং ডাক্তার আলতাম হোসাইন ভাই ইন্ডিয়া থেকে অত্যন্ত আমি আজকে আসলে খুবই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, ওনাকে আজকে সকালবেলায় আমি আসলে বিষয়টা জানিয়েছি, তো যার জন্য ওনার প্রিপারেশনও ওইরকম ছিল। তারপরেও যেই সমৃদ্ধ আলোচনা আমরা ওনার কাছ থেকে পেয়েছি এবং উদাহরণ সহ আমাদের হোমিওপ্যাথিদের জন্য যে বিষয়গুলো আমরা তুলে আনতে পেরেছি, এই জন্য আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আপনাদের সুস্থতা কামনা করি, আল্লাহ আপনাদেরকে দীর্ঘায়ু দান করুন। হোমিওপ্যাথির জন্য কাজ করার জন্য, হোমিওপ্যাথি অঙ্গনে আপনাদের এই পরিশ্রমগুলো হোমিওপ্যাথিকে সমৃদ্ধ করবে, এই বিশ্বাস রেখে, আপনাদের জন্য দোয়া রেখে, আমাদের দর্শক যারা ছিলেন আজকে আমাদের সাথে, সকলের জন্য সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে কাটাবেন আপনাদের জীবনের প্রতিটি মুহূর্ত, এই দোয়া কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।